আমরা পড়ছিলাম হচ্ছে আপনার স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট। সেটার আমরা মোটামুটি সবকিছু শেষ করে ফেলেছি, শুধু বাকি ছিল হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি ক্যালকুলেশনটা। আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে ইফিসিয়েন্সি ক্যালকুলেশনটা, এটা ধরেন স্যার ওই যে স্লাইডে লিখেছেন, এখন আমি একটু বোঝানোর ট্রাই করছি। দেখেন আমি কিছু জিনিস অ্যাড করেছি আসলে, যেন একটু বুঝতে পারেন। দেখেন, এই যে বাপাশের যে একটা ফিগার দেখছেন, এটা আসলে কি ইন্ডিকেট করছে আপনার? আমরা জানি হচ্ছে যে বেসিক প্রিন্সিপালটা কি আপনার স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের। কে মেসেজ দিচ্ছেন? ও আচ্ছা, বেসিক প্রিন্সিপালটা কি ছিল আমাদের বলেন তো? যে আমরা আসলে ফুয়েল আর এয়ার মিক্স করে বয়লারে কি করছি? ফুয়েলটা আমাদের কি এখানে? ফুয়েলটা বলেন তো? ফুয়েলটা ছিল হচ্ছে আমাদের কোল, কোল ফায়ার। আমরা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট পড়েছি যে আমরা যদি এই কোল আর এই যে কোলটাকে কি করা হয় আগে, সেগুলো আপনারা জানেন যে ডাস্ট আকারে তৈরি করা হয়, তারপর সেখানে আমরা এয়ার ফ্লো করি, দেখেছেন না? ওই যে ডট সিস্টেমের সাহায্যে একটা ফ্যান দিয়ে সার্কুলেট করা হয়। তারপরে আমরা কি করি, সেই দুটোকে মিক্স করে আমরা বয়লারে একটা কম্বাশন ঘটাই। তারপরে কি হয়, এই যে হিটটা প্রোডাকশন হলো, এই হিটটা কিন্তু সরাসরি আপনার টারবাইনকে ঘোরাচ্ছে না। কি হচ্ছে, যে এই হিটটা ইউজ করা হচ্ছে আপনার বয়লারের যে পানি আছে ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করার জন্য। এই স্টিমটা যে কি করছে আপনার টারবাইনকে ঘোরাচ্ছে, তাই না? এখানে দেখেন যে কি হচ্ছে, ফুয়েল আর এয়ার এখানে মিক্স করে কি করা হচ্ছে, কম্বাশন ঘটানো হচ্ছে। এখান থেকে কি হচ্ছে, আপনার বয়লারে যে হিটটা যাচ্ছে, সেই বয়লারে হিটটা কি করছে, আপনার স্টিম জেনারেট করছে। স্টিমটার শক্তিটা কই যাচ্ছে, আপনার টারবাইনকে মুভ করানোর জন্য, রোটেট করানোর জন্য। টারবাইনটা আপনার আস্তে আস্তে ইভেনচুয়ালি আপনার জেনারেটরকে ঘোরাবে, এটা পরের কথা। এরপরে আবার কি হয়, আপনার এই যে স্টিমটা ছিল, এই স্টিমটা আবার কি করি আমরা বলেন তো? এই সি ফর কনডেন্সার, স্টিমটা আমরা কি করি, কনডেন্সারে যায়। কনডেন্সারে যে এখানে কি হয় বলেন তো, স্টিমটা কনভার্টেড হয় আবার ওয়াটারে। সে ওয়াটারটাকে আমি বলেছিলাম আপনার যে আবার একটা ফিড পাম্প, একটা পাম্পের সাহায্যে, ফিড পাম্প বলছি, এটাকে ফিড করা হয় কাকে, আবার বয়লারে। কেন করা হয় বলেন তো এই প্রসেসটা? এই প্রসেসটা কিন্তু আমরা রিপিট করি, কন্টিনিউ করি, এটা একটা সাইকেলের মতো। এই যে বয়লারে স্টিম তৈরি হচ্ছে, স্টিমটা টারবাইনকে ঘোরাচ্ছে। এই স্টিমটা বলেন তো কি, অনেক হাই প্রেশার আর হাই টেম্পারেচার সম্পন্ন স্টিম, সেটা কি টারবাইনকে ঘোরাচ্ছে। তারপরে যখন এই স্টিম থেকে আপনার টারবাইনটা এনার্জি নিয়ে নিল, তাহলে বাই ডিফল্ট কি হবে, আপনার স্টিমটার প্রেশারটাও কমে যাবে, টেম্পারেচারটাও কমে যাবে। তারপরে আমরা কি করব, স্টিমটাকে আবার কনডেন্স করব, আরও টেম্পারেচার কমাবো। কমানোর ফলে কি হবে, সে ওয়াটারে পরিণত হবে। এই ওয়াটারটাকে আবার কি আমরা পাম্পের সাহায্যে আবার বয়লারে পাঠাবো। ঠিক আছে, ব্যাপারটা এরকম হচ্ছে। আর কন্ডেন্সার এই জিনিসটা বুঝছেন এভাবে আঁকা ছিল। আমি এই জিনিসটা একটা এরকম একটা জিনিসের মানে র্যাঙ্কাইন সাইকেল বলা হয় এই জিনিসটাকে, এই মাঝের যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে। এই যে একটা ফ্লুইড স্টিম থেকে আবার ফ্লুইডে কনভার্ট হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আপনার র্যাঙ্কাইন সাইকেল। এটা আমি বলেছিলাম আপনাদের, এটা একজন প্রফেসর, উনি হচ্ছে ওনার নাম অনুসারে এই সাইকেলটার নামকরণ করা হয়েছে। উনি হচ্ছে গ্লাসগো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। ঠিক আছে, এই সাইকেলটা দেখেন এভাবে এখানে আঁকা হয়েছে। এই সাইকেলটা একটু লক্ষ্য করেন, এটা কি বলেন তো? এটা হচ্ছে বয়লার। বয়লারে কি করা হচ্ছে আপনার, এই যে স্টিমটা জেনারেট করা হচ্ছে, সেখান থেকে স্টিমটা আপনার দেখেন টারবাইনকে ঘোরাচ্ছে, তারপরে বাদবাকি স্টিমগুলো এখান থেকে বের হয়ে আসছে। এখন দেখেন এই জিনিসটা আমরা কেন পড়ছি, পড়ছি হচ্ছে আমাদের ওভারঅল ইফিসিয়েন্সিটা ক্যালকুলেট করা দরকার। সেটা কিসের? এটা হচ্ছে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের। এখন ওভারঅল ইফিসিয়েন্সি আমরা ক্যালকুলেট করব কেন? ইফিসিয়েন্সি আমাদের দরকার হয়, তাই না? সবসময় দরকার হয় যে আপনি একটা প্ল্যান তৈরি করলেন, ডিজাইন করলেন, কাজ করছেন, এখন আপনার এর ইফিসিয়েন্সি কেমন এটা আমার জানা দরকার, তাই না? তাহলে আপনি বুঝতে পারবেন যে ইফিসিয়েন্সি বাড়ানো বা বাড়ানোর জন্য আপনি কোনো মেজারমেন্ট নিতে পারেন কিনা, এগুলো আপনার মাথায় থাকবে, চিন্তা থাকবে। তাহলে এর সাথে আপনি অন্য কোনো পাওয়ার প্ল্যান্টের কম্পারিজন একটা জিনিস চিন্তা করতে পারবেন, যে কম্পেয়ার করলে কোনটা বেটার, আমি সেটা অ্যাকসেপ্ট করব, সেটা অ্যাডাপ্ট করব। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার স্যাপারের জন্য আমার ইফিসিয়েন্সিটা বের করাটা দরকার। এখন দেখেন, আপনি যখন ইফিসিয়েন্সি বের করবেন, তখন কিন্তু আপনি জানেন যে এই যে সবগুলো যে এলিমেন্ট, ধরেন বয়লার, টারবাইন, কন্ডেন্সার, পাম্প, সবগুলোই কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল, এদেরও কিন্তু এক একটা ইফিসিয়েন্সি আছে। সবগুলোর ইফিসিয়েন্সি কিন্তু আপনার ওভারঅল ইফিসিয়েন্সিকে এফেক্ট করবে, করবে কি না বলেন তো?
আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম আমার কিন্তু ইন্টারনেট করবে ম্যাম। কানেকশন আজকে খুব প্রবলেম হয়েছে। আজকে আমার সকাল থেকে দুটো ল্যাব ছিল। আমি যে কয়বার ঢুকেছি বের হয়েছি বুঝছেন? একটু আমাকে রেসপন্স করলে আমি বুঝতে পারবো। না হলে দেখা যায় যে আমি কথা বলছি দেখি যে কেটে গিয়েছে। একটু রেসপন্স করেন, ঠিক আছে? ইয়েস নো বললেই হবে। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন তাহলে দেখেন আমরা তাহলে কি সবগুলো এফিসিয়েন্সি নিয়েই কনসার্ন? এখানে আমার কি হচ্ছে, হাই প্রেশার হাই টেম্পারেচার সম্পন্ন স্টিম একটা, সেটা কি করছে, টারবাইনকে স্টিম ওর এনার্জি কিছু দিয়ে বাদবাকি কিন্তু এখন যে স্টিমটা এখানে আসে তার কিন্তু আগের তুলনায় প্রেশারটা ফল করেছে না বলেন তো? আগে যে প্রেশার ছিল সেখান থেকে কিন্তু টারবাইনকে কাজ করানোর পর তার প্রেশারটা কিন্তু ফল করেছে। এই যে এইচ দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো, এখানে কেউ বলতে পারবেন? এইচ কেন লেখা হয়েছে এখানে? এইচ দিয়ে কি ডেনোট করা হয়, কারো কি মনে আছে? এই জিনিসটা বলে তারপরে আমি শুরু করলে বুঝতে পারবেন। এনট্রপি। এনথালপি। আচ্ছা এনথালপি। এনথালপি, এখন এনথালপি জিনিসটা কি আমাকে বলেন তো? মানে তাপীয় বিশৃঙ্খলা। আচ্ছা, এই দেখেন আমরা জানি কি বলেন তো, আমরা এখানে ইফিসিয়েন্সি ক্যালকুলেট করছি। ইফিসিয়েন্সি কি কোনো একক আছে বলেন তো, ইউনিট আছে? না ম্যাম নেই। ইফিসিয়েন্সি আমরা জানি কি, ইউজুয়ালি আপনার ইফিসিয়েন্সি কি হয় যে আপনার ধরেন আউটপুট বাই ইনপুট, আমরা পাওয়ার আউটপুট যদি করি পাওয়ার ইনপুট করে এভাবে 100% গুণ করতে পারি, তাই না? এটা হচ্ছে আমার ইফিসিয়েন্সি। আলটিমেটলি এখানে ইউনিট দুইটা সেম হয়, কাটাকাটি হয়ে পার্সেন্টেজে আসে আমার ইফিসিয়েন্সির এককটা, তাই কি না? এখন দেখেন এখানে কিন্তু আপনি যখন ওভারঅল ইফিসিয়েন্সি চিন্তা করবেন, সবগুলো এলিমেন্টের ইফিসিয়েন্সি আপনার একটা একটা ব্যাপার হবে, সবগুলোই কিন্তু ইফিসিয়েন্সি কনসিডার করতে হবে। এখন আপনি চিন্তা করেন, এই যে বয়লার, ও কিন্তু কি করছে আপনার, যে আপনার যেটা স্টিমের যেটা পাওয়ার ছিল, যে থার্মাল পাওয়ারকে সে কি করছে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করছে। আবার টারবাইন কি করছে, মেকানিক্যালকে ইলেকট্রিক্যালি কনভার্ট করছে। এরকম করে কিন্তু দেখেন সবগুলো এনার্জির ধরনটা কিন্তু একই না, এনার্জির ধরন কিন্তু ডিফারেন্ট। আমরা কিন্তু এটা বলতে পারবো না যে সবগুলো এখানে ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে ঠিক আছে ইলেকট্রিক্যাল আউটপুট বা ইলেকট্রিক্যাল ইনপুট করলাম, আবার সবগুলো মেকানিক্যাল সেভাবে আমরা ক্যালকুলেট করলাম, এভাবে কিন্তু আপনি করতে পারছেন না। তার মানে কি, এনার্জির যে ধরনগুলো ডিফারেন্ট। এই জন্য কিন্তু আমার এখানে এই যে এনথালপি টার্মটা আসছে। কারণ কি, এনথালপিটা কি বলেন তো? এনথালপি হচ্ছে আপনার টোটাল কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জিটা একটা সিস্টেমে, যেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে মেজার করা হয়। এটা আমরা জানি। একটা ধরেন আমরা যদি বলি যে ট্রান্সফার অফ এনার্জি কিভাবে হয়, একটা হতে পারে হচ্ছে আপনি যদি হিট হিট ট্রান্সফার করেন, অথবা কি কোনো যদি ওয়ার্ক ডান করেন। হিট ট্রান্সফার মানে কি, যে আপনি যদি কোনো একটা এলিমেন্টের অ্যাটম বা মলিকুল মুভ করার জন্য যে আপনার যেটা এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে কি আপনার হিট, মানে আপনার আশেপাশে সে কি করবে, ধরেন তার নিজের টেম্পারেচার আশেপাশে টেম্পারেচারে সে যদি কোনো একটা ফ্লো করে, এটা কিভাবে হয় আপনার এই যে অ্যাটম মলিকুলের মুভমেন্টের মাধ্যমে হয়। এভাবে কিন্তু হিটের মাধ্যমে কিন্তু এনার্জি ট্রান্সফার করা যায়। আবার কি, যদি আপনি কোনো একটা এলিমেন্টকে আসলেই মুভ করান, জায়গা পরিবর্তন করে কোনো একটা এলিমেন্ট, আমরা জানি তখন কিন্তু ওয়ার্ক ডান হয়, কাজ করছে, কোনো একটা ওয়ার্ক ডান হচ্ছে, এভাবেও কিন্তু এনার্জি ট্রান্সফার করা যায়। এখন এই জন্য আপনার জিনিসটা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে এনথালপি টার্মটা এসেছে। এনথালপিটা আসলে কি আপনার, এনথালপি আপনার টোটাল সিস্টেমের জন্য আমরা এভাবে একটা ইকুয়েশন লিখি, এগুলো ছোটবেলায় পড়েছেন। টোটাল এনার্জি আর কি হচ্ছে আপনার প্রেশার আর ভলিউমের গুণফল, এটা যোগফলটা হচ্ছে আপনার টোটাল এনথালপি ছিল। কিন্তু একটা সিস্টেমের এই এনথালপি কিন্তু আমরা এভাবে ক্যালকুলেট করি না। আমরা করি কি, এই যে ডেল এইচ বের করি, মনে আছে কিনা আপনাদের, আমি জানি না কেমিস্ট্রিতে পড়েছেন কিছু ইকুয়েশনের, ওই যে এনথালপি বের করতেন, ডেল এইচ ইকুয়ালস টু মাইনাস সামথিং প্লাস সামথিং, ঠিক করেছেন না? এর ইউনিটটা কি আপনাদের মনে আছে কিনা? কিলোজুল। কিলোজুল বলতে পারেন, বা হ্যাঁ কিলোজুল পার মোল ছিল, মনে আছে? কিলোজুল Yes, পার ma'am. মোল, অথবা জুল পার মোল, যেভাবেই লিখে নাকি, কিলো জুল আর জুল তো ব্যাপার না, এভাবে এভাবে লিখতে পারেন আপনি। ঠিক আছে, এখানে আমরা কি করব দেখেন, এই যে এনার্জি ট্রান্সফারটা কিভাবে হচ্ছে দেখেন, এখানে কিন্তু এই যে বয়লারে কি হচ্ছে বলেন তো, এখানে ও ফিড পাম্প থেকে ওয়াটার পাচ্ছে, এই ওয়াটারটার সে কিন্তু টেম্পারেচার এখানে বাড়াচ্ছে না, তার মানে হিট দিচ্ছে। তাহলে এখন বলেন, এই যে এই পয়েন্টটাকে যদি আমি 4 চিন্তা করি, এই পয়েন্টটাকে যদি আমি 1 চিন্তা করি, তাহলে বলেন তো যে এখানে আপনার 4 পয়েন্টের হিট বেশি ছিল না 1 পয়েন্টে যেই এলিমেন্টটা পাবেন তার হিট বেশি? এখানে ওয়াটার ছিল, ওয়াটারটা আপনার এখানে স্টিমে কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে এখন বলেন কার হিটটা বেশি? হিটের তো
চেঞ্জ হলো একটা, তাই না? বলেন আমাকে 1 পয়েন্টের এলিমেন্টের হিট বেশি না 4 পয়েন্টের এলিমেন্টের হিটটা বেশি? 1 পয়েন্ট 1 পয়েন্টের অবশ্যই। তাহলে এখানে কিন্তু আপনার হিট একটা চেঞ্জ হচ্ছে। এই যে হিট, এটাকে আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করছি। দেখেন এখানে Q1 বোঝাচ্ছে হচ্ছে আপনার ডিফারেন্সটা হিটের, সেটা হচ্ছে কি আপনার H1 আর H4 এর ডিফারেন্স। H1 হচ্ছে কি আপনার এই স্টিমের এনথালপি এখানে, আর H4 হচ্ছে কি আপনার এখানে ওয়াটারের এনথালপি। দুটো ডিফারেন্সটাকে আমি হিট আকারে প্রকাশ করছি। এনথালপিকে কিন্তু আপনি ওয়ার্কের সাথে বা হিটের সাথে রিলেট করতে পারেন এভাবে। যখন আপনার দুটোকে আপনি মানে রিলেট করতে চান, ওয়ার্ক ডান এনথালপি, হিট ওয়ার্ক ডান, এগুলোর সাথে আপনি এভাবে কিন্তু ইকুয়েশনটা লিখতে পারেন। এটা যদি বোঝেন তাহলে আমাদের এই প্রসেসটা অন্যগুলো ইজি হয়ে যাবে। এই যে এই জিনিসটা একটা যে এভাবে আপনার একটা লিকুইড ফর্ম, তারপরে এখানে আপনার ব্যাপার হচ্ছে আবার লিকুইড ফর্ম হচ্ছে, এই জিনিসটা হচ্ছে একটা সাইক্লিং প্রসেস, এটাকে বলছি আমরা র্যাঙ্কাইন সাইকেল। এর আগে ইফিসিয়েন্সিটা আমার জানা দরকার। ঠিক আছে, এর এফিসিয়েন্সিটা জানা দরকার। তারপরে আমরা কি করব, বিভিন্ন এই ধরেন বয়লারের এফিসিয়েন্সি, টারবাইনের এফিসিয়েন্সি, কন্ডেন্সারের এফিসিয়েন্সি সবগুলো বের করে পরবর্তীতে আমরা দেখব যে এই প্ল্যান্টের ওভারঅল এফিসিয়েন্সি কত হচ্ছে, কি হচ্ছে সেটা আমি পরে আসছি। আগে দেখেন আমাদের এই সাইকেলের এফিসিয়েন্সিটা আমরা বের করে দেখি যে কেমন সেটা। এইটুকু আগে বোঝেন কিনা যে এখানে হিটের ট্রান্সফারটা এরকম যে H1 থেকে H4 এর ডিফারেন্স। এখানে কি হচ্ছে বলেন তো, স্টিম এসে টারবাইনকে কাজ করাচ্ছে না? বলেন এখানে হিট এসে স্টিম এসে টারবাইনকে কাজ করাচ্ছে, তাহলে কাজ করছেও কতটুকু? এখানে ধরেন প্রথমে স্টিমের এনথালপি ছিল H1, ওখান থেকে স্টিমের এনার্জি কিছু সে দিয়ে দিল টারবাইনকে, যেটা দিয়ে সে ঘুরছে, তারপরে আসলো হচ্ছে ওর এনথালপি হয়ে গেল হচ্ছে H2। তাহলে এখানে আপনার ওয়ার্ক ডানটা কত হলো বলেন তো? H1 মাইনাস H2 হবে না? এখানে আপনার বেশি ছিল তার এনার্জি, এখান থেকে কিছু এনার্জি রিলিজ করে দিয়ে H2 হলো, তাহলে এখানে আপনার ওয়ার্ক ডানটা হবে H1 মাইনাস H2। এটা হচ্ছে আপনার টারবাইনের ওয়ার্ক ডান। ঠিক আছে, এখানে আমরা কিন্তু এনার্জি ট্রান্সফারটাকে ওয়ার্ক ডান হিসেবে লিখছি। এরপরে কি করছি, আপনার এই পয়েন্টে 2 পয়েন্টটা হচ্ছে আপনার টারবাইন থেকে বের হওয়ার পরে এটা হচ্ছে কন্ডেন্সারে আসে, তাই না? কন্ডেন্সারটা দেখেন এভাবে আঁকা হয়েছে। স্টিমটা এসে কি কন্ডেন্সারে, এই যে এখানে এটা মনে আছে কন্ডেন্সারে কি হচ্ছে, কোল্ড ওয়াটার আসছে, সেখান থেকে এই স্টিম থেকে ভ্যাপার নিয়ে চলে যাচ্ছে হট ফ্লুইড হিসেবে। তারপর এখানে কি হচ্ছে, আপনার স্টিমটা ওয়াটারে পরিণত হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে বলেন তো, প্রেশারটা কি চেঞ্জ হচ্ছে নাকি এখানে? বলেন প্রেশার কি চেঞ্জ হচ্ছে এখানে? প্রেশার কিন্তু আগেরটাই থাকছে, কারণ এখানে প্রেশার বাড়ানো কমানোর জন্য আমরা কিছু করিনি, কিন্তু আপনার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়ে গিয়েছে, তাই চেঞ্জ হয়েছে না? জি ম্যাম। হিটটা চেঞ্জ, তাহলে সেটা হচ্ছে কি আমার হিটটা কিছু কি হলো, এখানে হিট বেশি ছিল স্টিমের, এখানে স্টিম ছিল, তার হিট থেকে কিছু হিট বের হয়ে গেল, তাহলে কি আপনার এখানে এখন ওয়াটার হয়ে গেল সে। তাহলে এখান থেকে মানে আপনার 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে আপনার হিটের একটা চেঞ্জ হলো। 2 পয়েন্টের হিট বেশি না 3 পয়েন্টের হিট বেশি বলেন? 2 পয়েন্টে। হিটের 2 পয়েন্টের হিট বেশি, তাহলে আমরা কি লিখবো যে হিটের ট্রান্সফারটা কত, যেটা হচ্ছে আপনার H2 মাইনাস H3। এখান থেকে আবার আমরা কি করলাম, এই প্রেশারটা বাড়ানোর জন্য ওয়াটারের আমরা কি করলাম, আবার ফিড পাম্প ইউজ করলাম। এটা ইউজ করে আপনার কি প্রেশারটা বাড়ানো হচ্ছে। এখন একটা জিনিসকে আপনি যখন প্রেশার বাড়াবেন, প্রেশার বাড়ানো মানে কি তার কিন্তু কিছু টেম্পারেচারেও ইফেক্ট পড়বে। এই জন্য দেখেন এখানকার যদি আপনার এই যে 3 পয়েন্টে আমরা এনথালপিটা চেঞ্জ করেছি, কিন্তু প্রেশারটা কিন্তু আগেরটাই রেখে দিয়েছিলাম দেখেন। আর এই যে 4 পয়েন্টে কি করেছি দেখেন, H3ও কে H4 এ নিয়েছি, আর P2টাকে আসলে কি করলাম, P1 এ নিয়ে গেলাম। P1টা কিন্তু আপনার দেখেন এই যে বয়লার থেকে বের হওয়ার পরের প্রেশারটা, কারণ এখানে তো বয়লারে তো আর আপনি প্রেশারটা কোনো চেঞ্জ করলেন না, শুধুমাত্র টেম্পারেচার বাড়ালেন। এই জন্য আমরা বললাম যে এখানকার 4 পয়েন্টে এসে আর প্রেশারটা P1 হয়ে গেল, কিন্তু এনথালপিটা হয়ে গেল হচ্ছে H4। ঠিক আছে, এখন লক্ষ্য করেন যে এটা আমাদের ধরেন একটা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ওভারঅল প্ল্যান্ট। আমার এখানে যদি আমরা ইফিসিয়েন্সি চিন্তা করি, বলেন তো কি হবে আসলে ইফিসিয়েন্সিটা? আমরা জানি আউটপুট বাই ইনপুট। তাহলে এখানে আউটপুটটা কি দিচ্ছে বলেন তো, আউটপুটটা কোথা থেকে পাচ্ছি আমরা? একদম জেনারেল ওয়েতে চিন্তা করেন যে আমার মেইন কাজ হচ্ছে জেনারেটরকে মুভ করানো, রান করানো। এখন জেনারেটরকে যখন আমরা মুভ করাবো, ওয়ার্ক ডান করাবো, সেটা হচ্ছে কি আমার ইলেকট্রিক্যাল এনার্জি না? বলেন আউটপুটটা কিন্তু ফাইনালি আমরা পাচ্ছি কি ফর্মে? ফাইনাল আউটপুটটা কিসে পাচ্ছি আমরা? জেনারেটরের আউটপুট, সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি। ওভারঅল এফিসিয়েন্সি চিন্তা করেন প্ল্যান্টের। আর ইনপুটে কি দিচ্ছেন আপনি বলেন? ইনপুটে কি মেকানিক্যাল। দিচ্ছিলেন? না মেকানিক্যাল তো দিচ্ছিলেন না, একদম শুরুতে চিন্তা করেন আপনি কোল দিচ্ছিলেন না, কোল, কয়লা, কয়লাটাকে পোড়াচ্ছেন, তাই করছেন না, বার্ন করছেন।
এয়ার টিয়ার যা মিক্স করেছেন সেটা পরের কথা। তাই করেছেন কিনা একদম চিন্তা করেন, একদম শুরুটা কি ছিল আর শেষটা কি ছিল সেটা চিন্তা করেন একটু। একদম শুরুতে কয়লা দিয়েছি, বাট ওইটার ইনপুটটা মেকানিক্যাল ছিল তখন। আচ্ছা, একদম শুরুতে দিয়েছেন কয়লা, তাহলে ওই যে কয়লাটা আপনার কি বার্ন হওয়ার পর কি একটা হিট রিলিজ করবে না? এটা হচ্ছে আপনার ইনপুট, যে আপনি যে প্রথম আপনার ফর্ম অফ এনার্জি কোনটা, সেটা হচ্ছে কয়লাকে বার্ন করে যে হিটটা প্রডিউস করলেন, সেটাই তো হচ্ছে প্রথম ফর্ম অফ এনার্জি। আমি বললাম না এখানে কি আপনার, এখানে কিন্তু সবগুলো ইলেকট্রিক্যাল না বা সবগুলো মেকানিক্যাল, এখানে বিভিন্ন ভার্সন অফ এনার্জি আছে। আমরা জানি কি এনার্জি আপনার শুধুমাত্র এক ফর্ম থেকে আর এক ফর্মে ট্রান্সফার হচ্ছে। আমরা এখন সবগুলোর জন্য কি ওভারঅল এফিসিয়েন্সি চিন্তা করতে পারি এভাবে? বিভিন্ন ভার্সন অফ এনার্জি আছে দেখেন। ফাইনালিটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট, আর ইনপুটে আপনি কি দিচ্ছেন, এখানে কোলটাকে বার্ন করে একটা কি হিট এনার্জি রিলিজ করছেন, তাই না? তাহলে এটা রেশিওটা হচ্ছে আপনার ওভারঅল এফিসিয়েন্সি। এখন আমরা দেখবো যে ওভারঅল এফিসিয়েন্সির সাথে অন্যান্য এলিমেন্টগুলোর এফিসিয়েন্সি কিভাবে রিলেটেড। ঠিক আছে, এখানে আমি যেটা লিখেছি দেখেন ইকুয়েশনটা, এটা ওই যে আমাদের স্লাইডে যেটা ছিল সেটাই আমি লিখেছি। আমি একটা একটা করে যাই, হ্যাঁ। আগে আমরা এই সাইকেলটার এফিসিয়েন্সি কেমন সেটা একটু বুঝি, না হলে আপনাদের মুখস্থ করতে হবে আর কি, এটা আমি চাচ্ছি না। একটু সাইকেলের এফিসিয়েন্সিটা লক্ষ্য করেন। ওহো, একটু সাইকেলের এফিসিয়েন্সিটা লক্ষ্য করেন, তারপরে আমি আস্তে আস্তে যাই অন্যগুলোতে। এই যে এই সাইকেলের এফিসিয়েন্সি কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা দেখবো যে এই র্যাঙ্কাইন সাইকেলের এফিসিয়েন্সির সাথে বয়লারের এফিসিয়েন্সি, টারবাইনের এফিসিয়েন্সি, জেনারেটরের এফিসিয়েন্সি কিভাবে রিলেট করে ওভারঅল এফিসিয়েন্সি পাচ্ছি আমরা, সেটা আমরা দেখব। এখন আসেন আমরা শুরু করি। এখানে আমি একটু লিখবো, একটু মিশাতে পারলে ভালো হতো। আপনারা তো ওই যে আমি বলেছি রেকর্ডিং দিব থেকে ক্লাসে আসেন না, তাই না? এখন ঠিকঠাক? মানে 43 আসছে টোটাল, মানে 42। সমস্যা নেই, এখানে আমি একটু লিখবো তো, আপনারা যদি চান একটু লিখে নিয়ে ভালো। দেখেন আমি লিখছি হচ্ছে এবার ইফিসিয়েন্সি কিসের, এই সাইকেলটার, এই সাইকেলের এফিসিয়েন্সি কত সেটা লিখছি। দেখেন এটা কি সাইকেল, র্যাঙ্কাইন সাইকেলের এফিসিয়েন্সি কত। এখানে আমাকে বলেন, আমরা এফিসিয়েন্সি জানি হচ্ছে আউটপুট বাই ইনপুট, এখানে আউটপুটটা আসলে কি ওয়ার্ক ডান না? এই যে এইটুকু প্রশ্ন চিন্তা করেন, এখানে আপনার শুরুটা হচ্ছে কোথা থেকে, যে আপনি ওয়াটারকে হিট দিচ্ছেন, ওয়াটার হচ্ছে হিট এনার্জি অ্যাবজর্ব করছে, এটা হচ্ছে তার ইনপুট। তাহলে ইনপুটটা আপনি কি লিখতে পারেন এখানে, যে অ্যামাউন্ট অফ হিট absorbed by water, এটা হচ্ছে আপনার ইনপুট। আর আউটপুটে আপনি কি পাচ্ছেন বলেন তো? আউটপুটে পাচ্ছেন হচ্ছে এই টারবাইনের ওয়ার্কটা, ঠিক কিনা বলেন তো? টারবাইনের ওয়ার্কটা কিন্তু আপনার এখানে আউটপুট এই সাইকেলটার। এখন এখানে আপনি লিখতে পারেন হচ্ছে শুধু টারবাইন কিন্তু এখানে একা কাজ করছে না, এখানে কিন্তু এই যে পাম্পটাও কাজ করছে। ঠিক আছে, পাম্পটাও কিন্তু কাজ করছে, কিন্তু কি হচ্ছে দেখেন ব্যাপারটা, এই যে ফ্লুইডটা যেটা স্টিমে কনভার্ট হলো, সেটা কাজ করছে হচ্ছে আপনার টারবাইনকে ঘোরাতে। আর এই পাম্পটা কি কাজ করছে, এই পাম্পটা যেটা কাজ করছে সেটা হচ্ছে যে আপনি এই ফ্লুইডটাকে দিচ্ছেন। তাহলে এটা হচ্ছে ফ্লুইডের কাজ, আর এটা হচ্ছে পাম্পের কাজ, যেটা ফ্লুইডকে দেয়া হচ্ছে আর এটা ফ্লুইড থেকে পাচ্ছেন। তাহলে আপনার নেট ওয়ার্ক ডানটা আসলে কি হবে, নেট ওয়ার্ক ডান এভাবে লিখলে আপনার জিনিসটা আসবে হচ্ছে যে work done by turbine minus work done by pump, ঠিক আছে? আর amount of heat absorbed by water, এটাকে আমি লিখছি হচ্ছে আপনার Q1। এই যে Q1টা, যেটা যেটা কি, এটা আপনার হিটটা অ্যাবজর্ব করছে না, Q1টা কি হিটের ডিফারেন্স, ওয়াটার থেকে স্টিমে গেল। ঘুমাচ্ছেন সবাই? নো ম্যাম। হ্যাঁ মিস আছে। ওয়াটার থেকে
আমি তো জানি ঘুমিয়ে যাবেন একটু পরে। ওয়াটার থেকে স্টিমে গেল। এখন এই যে এখানকার হিট ডিফারেন্স, এটাই কি হচ্ছে আপনার যে, আপনি একটা জিনিস চিন্তা করেন তো যে বয়লারে যে হিটটা প্রোডাকশন হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু আপনার ওয়াটার পাচ্ছে না, তাই না? কিছু লস হয় না? তাহলে ওয়াটার কিন্তু আপনার ধরেন Q1 পরিমাণ হিট অ্যাবজর্ব করলো স্টিমে কনভার্ট হওয়ার জন্য, তাহলে ওটাকে আমরা ধরছি হচ্ছে ইনপুট। ঠিক আছে, আর এখানে আউটপুটটা হচ্ছে আপনার ওয়ার্ক ডানটা। এবার দেখেন, কিন্তু এখানে কি করা হচ্ছে জানেন, এই যে আপনাদের ইকুয়েশনে যেটা করা হয়েছে, এই যে পাম্পের যে ওয়ার্ক ডান এটাকে ইগনোর করা হয়েছে। কেন ইগনোর করা হয়েছে কেউ বলতে পারবেন? এটা আসলে সিম্পলিসিটির জন্য ইগনোর করা হয়েছে, কিন্তু রিজনটা হচ্ছে যে আপনি এই টারবাইনটা যেটা ওয়ার্ক করছে কিসের থেকে ওয়ার্ক করছে? স্টিমের দ্বারা। আর এ কি করছে? এ কিন্তু ফ্লুইডকে উপরে তুলছে। এই টারবাইনের যে টারবাইন যে কাজ করছে তার তুলনায় ফিড পাম্পের কাজটা হচ্ছে খুবই কম, কারণ এটা হচ্ছে আপনার ভ্যাপার ফর্মে আছে। ভ্যাপার ফর্মের ভলিউম অনেক বেশি যদি আপনি এটা ওয়াটারের ভলিউমের তুলনায় চিন্তা করেন। এই জন্য এর তুলনায় টারবাইনটা বেশি কাজ করছে দেখে এই ফিড পাম্পের ওয়ার্কটাকে নেগলেক্ট করা হচ্ছে। আর Q1টা কি এখানে লিখে দিয়েছি আমি, দেখেন তাহলে। এই যে এটা, এই ওয়ার্ক ডানটা কত, কিভাবে লিখবেন এটা? এনথালপি আকারে যদি লিখেন কিভাবে লিখবেন বলেন তো? এখানে H1 মাইনাস H2 লিখবেন না, WT-টা? এটা বুঝতে পারছেন যে এই যে এনথালপির ডিফারেন্সটা লিখবো হচ্ছে আমরা ওয়ার্ক ডান হিসাবে এখানে। জি ম্যাম। তাহলে কি লিখবো বলেন? H1 মাইনাস H2। আর Q1 এর জায়গায় কি লিখবো এখানে লক্ষ্য করেন, H1 মাইনাস H4। এটা কি দেখে বুঝতে পেরেছেন? জি এই ম্যাম। চার্টটা কিন্তু একটু বুঝতে হবে। এখানে নামকরণ আপনি ইচ্ছে মতো করতে পারেন, আমি স্যারের সাথে মিলিয়ে দিয়েছি। স্যার যেভাবে দিয়েছেন এই ইকুয়েশনটা আমি স্যারের সাথে মিলিয়ে এভাবে দিই, তাহলে মুখস্থ করতে হবে না অ্যাটলিস্ট আপনাদের, যে সরাসরি মুখস্থ করে একটু বুঝে তাহলে আর কি লিখলেন ইকুয়েশনটা, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আপনার ম্যাম সাইকেলের, বলেন আমি যে রাইসা। এটা যেটা নেগলেক্ট করলেন ম্যাডাম, যে হুম, ওয়ার্ক ডানটা, সেটা কেন নেগলেক্ট করলেন আরেকবার একটু বলতেন? হ্যাঁ হ্যাঁ শিওর। এটা হচ্ছে কি আপনার পাম্প, ফিড পাম্প, যেটা পাম্পটা কিসের উপর কাজ করছে বলেন তো? ওয়াটারের উপর কাজ করছে না? ওয়াটার হচ্ছে হ্যাঁ, কি আপনার ওয়াটার লিকুইড লসের ফর্ম। কারণে। আর এই ভ্যাপার যেটা স্টিমটা কি আপনার টারবাইনকে কাজ করাচ্ছে। একটা হচ্ছে আপনার এ মানে ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে কোথা থেকে? ফ্রম দ্য মানে ওয়ার্কিং ফ্লুইড থেকে হচ্ছে। আর এখানে কি হচ্ছে? আপনি ওয়ার্ক করাচ্ছেন, ওয়ার্কিং ফ্লুইডকে দিচ্ছেন। এই যে এটা তো ওয়াটার ফর্মে ছিল, এটা হচ্ছে আপনার ভ্যাপার ফর্মে ছিল। তাহলে একটা ওয়াটারের যে ভলিউম তার তুলনায় ভ্যাপারের ভলিউমটা অনেক বেশি, তাই না? ভলিউম বেশি গ্যাস ফর্মে। তাহলে ওই অনেকগুলো ভলিউম মিলে এখানে কাজ করাচ্ছে, আর এখানে খুবই কম ভলিউম মিলে কাজ করাচ্ছে। তাহলে এই জন্য আপনার কি টারবাইনের যেটা ওয়ার্ক ডান তার তুলনায়, যেহেতু অনেক ভলিউম এখানে কাজ করছে, অনেক ভলিউমের জিনিসপত্র, আর এখানে আপনার সেই তুলনায় ভলিউম খুবই কম, এই জন্য আপনার পাম্পের ওয়ার্কটাকে টারবাইনের ওয়ার্কের তুলনায় মানে সাথে নেগলেক্ট করা হচ্ছে। এর তুলনায় যেহেতু আপনার এটা খুবই কম কাজ করছে ধরছে। এটা নেগলেক্ট নাও করতে পারতেন, কিন্তু একটু মানে কমপ্লিকেশন বাড়তো, আরো একটা জিনিস বিয়োগ হতো, তো এই জন্য এটা সিম্পলিসিটির জন্য আসলে ইগনোর করা হয়েছে, যে আপনার পাম্পের কাজটা যেহেতু আপনার ফ্লুইড ভার্সনে হচ্ছে, আর টারবাইনের কাজটা যেহেতু আপনার ভ্যাপার ভার্সনে হচ্ছে, ভ্যাপারের যেহেতু ভলিউম ফ্লুইডের চেয়ে অনেক বেশি, এই জন্য এর ওয়ার্ক ডানটা অনেক বেশি পাম্পের তুলনায়, এই জন্য জাস্ট ইগনোর করা হয়েছে। বুঝছেন রাইসা? হ্যাঁ ম্যাম বুঝছি, আমি রাইসা না ম্যাম, শাওনি। আচ্ছা আচ্ছা, সরি। ও রুদ্র, শাওনি রুদ্র না আপনার নাম? হ্যাঁ হ্যাঁ। হুম হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গেলো আপনার সাইকেলের এফিসিয়েন্সি। এটা তাহলে আপনি নোট করে রাখেন, কারণ আমার এগুলো লাগবে পরে। সাইকেলের এফিসিয়েন্সি নোট করলেন। এখানে দেখেন সাইকেলের এফিসিয়েন্সিটা সরাসরি দেয়া তো ইকুয়েশনে, এই জন্য আমি চাচ্ছি না যে এটা আপনারা মুখস্থ করে লিখেন। এটা কিভাবে আসছে আমি এই জন্য করে দিলাম জিনিসটা, বুঝছেন? এই জন্য আমি এডিশনাল এটা যোগ করেছি। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমরা যদি টারবাইনের কথা চিন্তা করি। টারবাইনের কথাটা পরে যাই, আগে বয়লার থেকে যাই। বয়লারের কথা চিন্তা করি। বয়লারের ক্ষেত্রে কি হবে বলেন তো? আমি এখন বয়লারের এফিসিয়েন্সি নিয়ে চিন্তা করছি। ধরেন ইফিসিয়েন্সি অফ বয়লার, এখানে দেখেন স্যার এই কথাটা লিখেছে, যেখানে আমি হাইলাইট করেছি। এই জিনিসটা লক্ষ্য করেন তো, এই যে বয়লারের ইফিসিয়েন্সি কি লেখা এখানে, এটা একটু পড়েন, যে রেট অফ এনার্জি অ্যাবজর্পশন বাই ওয়াটার টু ফর্ম স্টিম ডিভাইডেড বাই রেট অফ এনার্জি রিলিজ বাই দ্য কম্বাশন অফ ফুয়েল। এটা বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি কি নরমালি আপনার ইফিসিয়েন্সি হচ্ছে কি আউটপুট বাই ইনপুট না? জি ম্যাম। এখন বয়লারের ক্ষেত্রে কি হচ্ছে বলেন?
বয়লারের ক্ষেত্রে আপনার আউটপুটটা কি? আপনি কয়লাকে পোড়ালেন, তাপ উৎপন্ন হলো, অনেক তাপ। এই সবগুলো তাপই কি আপনার ওয়াটার নিতে পারছে, না কিছু লসেস হচ্ছে বলেন তো? শুধু স্টিম। কিছু এক্সস্ট গ্যাস হিসেবে চলে যাচ্ছে না, এখানে দেখেও বুঝতে পারবেন যে এই Q1টা হচ্ছে আপনার বয়লারের ওয়াটারগুলো নিচ্ছে Q1 পরিমাণ এনার্জি, তাই না? Q1 পরিমাণ এনার্জি নিচ্ছে ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করতে। কিন্তু আপনি যখন যেই কম্বাশন ঘটাচ্ছেন সেখানে কিন্তু আপনার অনেক বেশি তাপ হচ্ছে, সবগুলো কিন্তু আমার ওয়াটার নিতে পারছে না, কিছু লস হচ্ছে। তাহলে এই জন্য আপনার দেখেন আউটপুটে কি লিখেছেন স্যার, যে রেট অফ এনার্জি অ্যাবজর্পশন বাই ওয়াটার টু ফর্ম স্টিম, আর এটা হচ্ছে রেট অফ এনার্জি রিলিজ বাই দ্য কম্বাশন অফ ফুয়েল। মানে আপনার ফুয়েলকে বার্ন করলে যেই হিটটা পাবেন সেটা হচ্ছে আপনার বয়লারের ইনপুট, কিন্তু আউটপুটে যে আপনি স্টিমে কনভার্ট করার পর ওয়াটার যেটা নিল সেটা কিন্তু আপনার পুরোপুরি কম্বাশন অফ ফুয়েলের সবগুলো হিট নিতে পারেনি। ঠিক আছে, এখন এটা কিভাবে আসবে দেখেন। একটু 1 মিনিট পরে বলি, হ্যাঁ আজানটার জন্য একটু 1 মিনিট পরে বলি। দেখেন এখন আমি কি বললাম, যে যেটা ওয়াটার নিল সেটার জন্য আপনার কি হবে বলেন তো, ওয়াটার যে হিটটা নিল সেটা কি একটু আগে দেখেছেন যে কিউ ওয়ানটা হচ্ছে আপনার কি, এই যে বয়লারে হিট প্রডিউস করার পর ওয়াটার স্টিমে কনভার্ট হওয়ার জন্য যেই হিটটা নিল সেটা হচ্ছে আপনার H1 - H4। ঠিক আছে, এখন H1 - H4 হচ্ছে যে কি পরিমাণ হিট নিল ওয়াটার স্টিমে কনভার্ট হওয়ার জন্য। ঠিক আছে, এর সাথে বলেন তো এর ইউনিটটা কি এনথালপির? আমি জুলে লিখি, যদি জুল পার, এখানে এখানে আমি ধর মোল লিখতে পারি কিন্তু এখানে জুল পার আমি কেজি লিখছি। হ্যাঁ, ফুয়েলকে ধরেন আমরা কেজিতে কত পরিমাণ ফুয়েল আপনি এখানে, মানে কোলটা তো কেজি আকারে লিখছি আমি, ঠিক আছে, মাস তো ওই জন্য কেজি আকারে লিখছি। এখন দেখেন এর সাথে একটা জিনিস গুণ করা হয়েছে এখানে, সেটা হচ্ছে ডাব্লিউ অফ এস। এই ডাব্লিউ অফ এসটা হচ্ছে আপনার, এই দেখেন এখানে লিখেছেন স্যার, ডাব্লিউ অফ এসটা হচ্ছে আপনার এই যে দেখেন দ্য স্টিম জেনারেশন রেট। স্টিম জেনারেশন রেট মানে কি বলেন তো? এটা বলতে পারবেন যে রেটটা কি, যে স্টিম জেনারেশন রেটটা যে বলেছে এটা কি? আমরা জানি হচ্ছে যে আপনার এখানে এই যে H1 - H4টা এটা আপনার কিসে হয়, কিলো জুল বা জুল পার মোলে হয়, এখানে আমি জুল পার কেজিতে লিখছি। ঠিক
ঠিক আছে? আর এটা কি হবে বলেন তো? এই যে WS টা হচ্ছে একটা কি বলেন? স্টিম জেনারেশন রেট। কোনো কিছু জেনারেশন রেট মানে কি? যে প্রতি সেকেন্ডে কত কেজি আপনি স্টিম জেনারেট করছেন। যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে জিনিসটা কেমন হবে বলেন তো? এর এককটা কি হবে? WS এর ইউনিটটা কি হবে? কেজি পার সেকেন্ড। কেজি পার সেকেন্ড। তাহলে আপনার ফাইনালি উপরে ইউনিটটা কি আসছে বলেন তো? কেজি কেজি কাটা গেলে উপরে কি আসে বলেন তো? জুল পার সেকেন্ড আসবে না? এটা কিন্তু হচ্ছে আপনার উপরের ইউনিটটা, ঠিক আছে? যেটা হচ্ছে কি আপনার কি পরিমাণ হিট অ্যাবজর্ব করলো ওয়াটারটা স্টিমে কনভার্সনের জন্য। আর নিচে আপনার মানে ডিভিশন যেটা ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে আপনার ফুয়েল কি পরিমাণ হিট তৈরি করছে। তাহলে ফুয়েল কি পরিমাণ হিট তৈরি করছে এর জন্য আপনার দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে আপনার ক্যালোরিফিক ভ্যালু, এই যে সিভিটাকে বলা হয় ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালুটা কি? এটা হচ্ছে আপনার এক একটা ফুয়েলের জন্য এক এক ধরনের। এখানে তো আমরা কোল বার্ন করছি, এটা ইন্ডিকেট করে হচ্ছে আপনার আপনি যদি 1 কেজি পরিমাণ ফুয়েলকে বার্ন করেন, 1 কেজি ফুয়েলকে বার্ন করলে আপনার কি পরিমাণ এনার্জি পাবেন আপনি, ঠিক আছে? কত জুল এনার্জি পাবেন আপনি। তাহলে এর ইউনিটটা আসে এরকম জুল পার কেজিতে, ক্যালোরিফিক ভ্যালু। আপনি ধরেন যতগুলো কয়লা নিয়েছেন সেখান থেকে এখানে সবগুলো কয়লারই কি একটা সবগুলো ফুয়েলেরই ক্যালোরিফিক ভ্যালু আছে। ক্যালোরিফিক ভ্যালুটা ইন্ডিকেট করে হচ্ছে আপনার আপনি যদি 1 কেজি ফুয়েলকে বার্ন করেন তাহলে কি পরিমাণ এনার্জি পাবেন। এই ইউনিটটা হচ্ছে আপনার জুল পার কেজিতে আসে। জুল পার কেজিতে আসে। তাহলে আপনি কিভাবে লিখবেন দেখেন। আর WF-টা কি আবার আগের মতো না? WF-টা হচ্ছে যে আপনার ফুয়েলের জেনারেশন রেট, ফুয়েলের এনার্জি রিলিজের রেটটা আর কি, কি পরিমাণ সে এনার্জি রিলিজ করছে, রেটটা কত প্রতি সেকেন্ডে আপনার 1 কেজি ফুয়েলকে বার্ন করলে কি পরিমাণ এনার্জি রিলিজ করছে। এটা আপনার তাহলে একই রকম আসবে। এটা হচ্ছে আপনার ইউনিটটা একই রকম, যে জুল পার সেকেন্ড আমি লিখলাম হচ্ছে আগে WF এর জন্য। আর ক্যালোরিফিক ভ্যালুর জন্য আমি কি বলেছি বলেন তো? এর ইউনিটটা কত হবে বলেন? ক্যালোরিফিক ভ্যালুটা কি? জুল পার কেজি ছিল মনে হয়। জুল পার কেজি ছিল। মানে হচ্ছে যে আপনি এটা ছিল আপনার কেজি পার সেকেন্ড। কেজি পার সেকেন্ড হচ্ছে আপনার এই যে এনার্জি রিলিজ রেটটা, যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আপনি ফুয়েলকে বার্ন করছেন, কত কেজি ফুয়েলকে বার্ন করছেন, এটা হচ্ছে রেট। আর এই ক্যালোরিফিক ভ্যালুটা হচ্ছে কি যে 1 কেজি ফুয়েলকে বার্ন করতে আপনার কি পরিমাণ হিট প্রডিউস হবে সেটা। এখানেও দেখেন আগের মতো আপনার কি হচ্ছে কেজি কেজি কেটে গেলে জুল পার সেকেন্ড হবে। এটা আমি কেন বলছি আপনাকে ইউনিটটা, কারণ হচ্ছে আপনার কিন্তু আসলে উপরে নিচে ইউনিটটা কাটাকাটি হয়ে সেম আসতে হবে না আপনার ইফিসিয়েন্সির জন্য। সেম জিনিসকে ভাগ করতে হবে না, কারণ এটা তো হচ্ছে ইউনিটলেস একটা কোয়ান্টিটি। এটা কি বুঝতে পেরেছেন যে আপনার উপরে নিচে ইউনিটটা সেম হতে হবে, কাটাকাটি করে জি সেম ম্যাম। ইউনিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা কি বলছি যে WS-টা হচ্ছে রেট অফ এনার্জি অ্যাবজর্পশন বা রিলিজ যেটাই হোক, মানে রেট অফ এনার্জি। রেট অফ এনার্জিটা হচ্ছে কি তার মানে টাইম রিলেটেড হলে কি হবে আপনার জুল পার সেকেন্ড, সরি জুল পার কেজি, তাই হবে না? জুল কি বলছি, এটা হবে আপনার কেজি পার সেকেন্ড। এখানে আমি উল্টাপাল্টা লিখেছি এপাশেরটা এপাশে, সমস্যা নেই। কেজি পার সেকেন্ড। আর এই যে আপনি জানেন হচ্ছে যে এনথালপির ইউনিট কি? H1 মাইনাস H4 এনথালপি, এটা হচ্ছে ডেল এইচ, এটা সেটার ইউনিটটা কত বলেন? একটু আগে বলেছি আমরা যে জুল লিখি, জুল পার কেজি। আর WS এর ইউনিটটা আমার কি আসছে? WS বলেন যে রেট অফ এনার্জি যেটা, সেটা ইউনিটটা কি আসছে আপনার? কেজি পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি কেজি কেজি কাটা চলে গেলে আপনার কিন্তু থাকবে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে কি বলেন তো আমাকে, বলতে পারেন নাকি কেউ? জুল পার সেকেন্ড কিসের একক? হ্যাঁ, জুল পার সেকেন্ড কিসের একক এটা বলেন? ম্যাম পাওয়ার। পাওয়ার হচ্ছে যেটা আপনার W/T। এটা কি আমাদের জুল পার সেকেন্ড না? আলটিমেটলি তো পাওয়ারই তৈরি হচ্ছে নাকি? পাওয়ার আউটপুট বা পাওয়ার ইনপুট করছেন তাই না? জি এটা ম্যাম। ফর্ম অফ আপনার কি হিট হতে পারে, তারপরে আবার ফর্ম অফ ওয়ার্ক ডান হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সেটাই করেছি, দেখেন জুল পার সেকেন্ড এনেছি। তাহলে এটা হচ্ছে আপনার কি বয়লারের ইফিসিয়েন্সিটা এখানে লিখলাম আমি, যে বয়লারের ইফিসিয়েন্সিটা কত সেটা লিখেছি।
ঠিক আছে, এবার আসেন আপনার কি কি থেকে গেল, তাহলে আপনি সাইকেলের এফিসিয়েন্সি বের করেছেন একটা, এই যে ওভারঅল সাইকেলের এফিসিয়েন্সিটা কত, তারপরে আপনি ইন্ডিভিজুয়ালি বয়লারের এফিসিয়েন্সি বের করেছেন। এখন আপনি আমাকে বলেন তো টারবাইনের এফিসিয়েন্সিটা কি হবে, এই যে টারবাইনটা যে ইউজ করছেন এর এফিসিয়েন্সিটা কি হবে, কি ভার্সেস কি হবে, কি বাই কি হবে, আউটপুট বাই ইনপুট হবে না টারবাইনের? বলেন এখন টারবাইনের আউটপুট কি আর ইনপুটের মধ্যে ডিফারেন্স কি, এটা কি কোনো ডিফারেন্স আছে নাকি নেই, বলতে পারবেন যে টারবাইনের আউটপুটটা কি, শ্যাফটের আউটপুটটা নাকি টারবাইনের আউটপুটটা কি বলেন আমাকে, টারবাইনটা আপনি আলটিমেটলি ওয়ার্ক করছে কি, যে শ্যাফটটা ঘুরছে এটাই তো ওয়ার্ক ডান, তাই না, এটাই তো হচ্ছে টারবাইনের আউটপুট। আর এর সাথে আপনি বলেন টারবাইনের ইনপুট হিসেবে কি দিচ্ছেন, কোনটা Steam. দিচ্ছেন, এই যে এই ডিফারেন্সটা না, স্টিমের যে আপনার এনার্জি ট্রান্সফার হলো সেই ডিফারেন্সটাই তো এখানে ইনপুট হিসেবে দিচ্ছেন। আগে স্টিমের এনথালপি কি ছিল, টারবাইন পাস করার পরে এনথালপি কি হয়ে গেল, এই ডিফারেন্সটাই তো হচ্ছে আপনার কি স্টিমের এনথালপি, এটাই তো কি আপনার ইনপুট হিসেবে দিচ্ছেন না আপনি স্টিম টারবাইনকে। আমাকে একটু Yes, বলেন ma'am. তো যে আপনি যেটা ভাবছেন যে ধরেন টারবাইন আছে একটা আপনার কাছে, আপনি টারবাইনকে মুভ করাতে চাচ্ছেন, টারবাইন আছে আপনার কাছে ধরেন একটা, স্টিমগুলো যে টারবাইনের চাকাকে ধাক্কা দিচ্ছে, ওই টারবাইনের চাকাগুলোর যে এনার্জি বা যেটা ওয়ার্ক ডান করার কথা ওইটা আর হচ্ছে আপনার যে শ্যাফটটা যেভাবে যেই ওয়ার্ক ডান করবে সেটা দুটো কি সমান হবে, বলেন তো যেটা অ্যাকচুয়াল শ্যাফটের আউটপুট হবে সেই দুটো কি সমান হবে নাকি ছোট বড় হবে, বলতে পারেন নাকি, কোনো কি লস হবে নাকি এখানে? ইনপুট হিসেবে আপনি দিচ্ছেন এখানে আমরা বুঝলাম যে H1 মাইনাস H2 এইটুকু পরিমাণ আপনার ওয়ার্ক ডান করার কথা টারবাইনের, তাই না, WT-টা। কিন্তু আপনি চিন্তা করেন এই যে শ্যাফটটা যে ঘুরবে এখানে অবশ্যই কি এখানে একটা কিছু মানে ফ্রিকশন হবে না ঘোরার সময়, তার চিন্তা করেন হ্যাঁ, ফ্রিকশন কিছু হবে না, কিছু মেকানিক্যাল লস তো কিছু থাকে। মেকানিক্যাল লস হবে, ফ্রিকশন লস হবে, বিয়ারিং লস হবে, এই লসগুলোর জন্য কিন্তু আপনার ব্লেডের যে ওয়ার্ক ডান সেটা কিন্তু শ্যাফটের ওয়ার্ক ডানের সমান হবে না। কোনটা বেশি হবে, ব্লেডেরটাই বেশি, শ্যাফটে কিন্তু আপনি কম পাবেন, তাই না, তুলনামূলক। তাহলে শ্যাফটের যে আউটপুট সেটাকে বলা হয় হচ্ছে আপনার ব্রেক আউটপুট। ঠিক আছে, ব্রেক আউটপুটটা হচ্ছে তাহলে আপনার টারবাইনের আউটপুট, আর ইনপুট হিসেবে আপনি দিচ্ছেন কোনটা, এটা। ঠিক আছে, এখন ব্রেক আউটপুট এটাও তো নিশ্চয়ই কিসে হবে বলেন তো, এই যে ব্রেক আউটপুট বললাম ইফিসিয়েন্সি রেশিও, ব্রেক আউটপুট ইফিসিয়েন্সি রেশিও এটাও কিন্তু আপনার কি জুল পার সেকেন্ডেই হবে। তাহলে আপনাকে তো এখানে ওই যে ডাব্লিউএস বা কিছু দিয়ে গুণ করতে হবে, না হলে তো আপনার এই এনথালপির একক কত বলেন, বলেন তো এনথালপির একক কি, জুল পার কেজি। জুল পার কেজি। তাহলে এখানেও আপনার কি যে রেটটা দিয়ে গুণ করতে হবে না, তাহলে রেটটা দিয়ে গুণ করলে আপনার ইউনিট কি হয়ে যাবে, কেজি, এটার কেজি পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার দেখেন এটারও আলটিমেটলি ইউনিট হয়ে গেল কত, জুল পার সেকেন্ড। তাহলে আপনি টারবাইনের যে আউটপুট ইনপুট রেশিও করে কি পাচ্ছেন, ওই জুল পার সেকেন্ডই পাচ্ছেন, মানে পাওয়ার যেটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার টারবাইন, এটা জিনিসটা বুঝতে পেরেছেন যে টারবাইনের ইনপুট কোনটা, টারবাইনের ইনপুট হচ্ছে যে ব্লেডের যেটা আপনার এনার্জি সেটা, টারবাইনের ব্লেডের এনার্জি, কিন্তু পুরোপুরিটা আমার শ্যাফটকে ঘোরাতে পারছে না, শ্যাফটের আউটপুটটাকে আমরা ব্রেক আউটপুট বলছি টারবাইনের। শ্যাফটটা যে স্পিডে ঘুরছে সেটা অবশ্যই কম আপনার টারবাইনের এই ব্লেডের যে ওয়ার্ক ডান তার তুলনায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টারবাইনের ইফিসিয়েন্সি। এবার আসেন হচ্ছে আপনার জেনারেটর একটা টার্ম আছে, জেনারেটরের ইফিসিয়েন্সি কি হবে আপনারা বলেন তো আমাকে। এই যে দেখেন টারবাইনের সাথে আবার কি হচ্ছে আপনার জেনারেটর কানেক্টেড, বলেন জেনারেটর এফিসিয়েন্সি কি হবে, এদিকে একটু তাকান, এদিকে তাকান, দেখতে পাচ্ছেন সবাই, Yes, ma'am. জেনারেটরের ইনপুট হিসেবে কি দিচ্ছেন, টারবাইনের আউটপুটটাই তো নাকি, টারবাইন শ্যাফটটা। তাহলে টারবাইনের আউটপুটটা হচ্ছে জেনারেটরের ইনপুট, আর জেনারেটরের আউটপুট তো আপনারা জানেনই, তাই না, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, যেটা সে ট্রান্সমিট করবে সেটা হচ্ছে আপনার জেনারেটরের আউটপুটটা, এটা জেনারেটরের আউটপুট হচ্ছে, এটা ইলেকট্রিক্যাল পাওয়ারটা জেনারেটরের আউটপুট, আর ইনপুট হচ্ছে ব্রেক আউটপুট। ঠিক আছে, এখন যদি আপনি কয়টা জিনিসের আমরা এফিসিয়েন্সি বের করলাম বলেন তো, সাইকেলের এই ওভারঅল র্যাঙ্কাইন সাইকেলের এফিসিয়েন্সি বের করলাম, আর কি বের করেছি বলেন, টারবাইনের আর হচ্ছে টারবাইনের, বয়লারের। বয়লারের, জেনারেটরের,
তাই না, জেনারেটরের এই জেনারেটরটাও তো আছে। এখন যদি আপনি দেখেন, আমরা জানি একটু আগে বলেছি যে ওভারঅল ইফিসিয়েন্সিটা কি হবে আসলে আপনার, ফাইনালি জেনারেটরের আউটপুট হচ্ছে আপনার এই প্ল্যান্টের ফাইনাল আউটপুটটা, আর ইনপুটটা হচ্ছে আপনি কি পরিমাণ হিট প্রডিউস করলেন এই যে বার্নিং অফ ফুয়েল থেকে, তাই না, সেটা। এই দুটো দেখেন, এই যে বার্নিং অফ ফুয়েলটা একটু আগে আমি কিন্তু বলেছি এটা, এই যে এটা যে এই এনার্জি রেটের সাথে ক্যালোরিফিক ভ্যালুটা গুণ করতে হয়, একটু আগে বলেছি যেটা আপনার বয়লারের সময়, ঠিক আছে। আর হচ্ছে আপনার জেনারেটরের আউটপুটটা কিসে প্রকাশ করা হয় বলেন তো? জেনারেটরের আউটপুটটা আমরা কিলোওয়াট থেকে মেগাওয়াট এরকম ফর্মে প্রকাশ করি, তাই তো? দেখেন এখানে এখন যদি আপনি দেখেন যে সবগুলো আপনি গুণ করেন, এই দেখেন সবগুলো আপনি যদি গুণ করেন, একটা প্ল্যান্টের ওভারঅল ইফিসিয়েন্সি আসলে দেখবেন আপনি সবগুলো গুণফলের সমান, সবগুলো এলিমেন্টের গুণফলের সমান। দেখেন এখানে সবগুলো ভ্যালু জাস্ট বসানো হয়েছে, বয়লারে যে ইকুয়েশনটা বের করেছি সবগুলো ভ্যালু বসানো হয়েছে, এই সাইকেলেরটা বসানো হয়েছে, টারবাইনেরটা বসানো হয়েছে, জেনারেটরটা বসানো হয়েছে। এখন দেখেন আপনি কাটাকাটি করে দিতে পারবেন, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, দেখেন H1 H4 এর সাথে এটা কাটাকাটি, ফাইনালি আপনার কিন্তু এটা থাকছে, দেখেন এটা হচ্ছে জেনারেটরের আউটপুট মেগাওয়াটে, আর নিচে থাকছে কি আপনার ক্যালোরিফিক ভ্যালু। এখানে 10⁻³ কেন দিয়েছে জানেন? এই যে ব্রেক আউটপুটটাকে এখানে, এই যে ব্রেক আউটপুট অফ দ্য টারবাইন, এটাকে কিলোওয়াটে নিয়ে গিয়েছে। এটাকে কিলোওয়াটে নিয়ে গেলে কি করবেন আপনি বলেন তো? 1000, এখানে ধরেন এরকম 1 ওয়াট ছিল, 1 ওয়াট ছিল, এটাকে আপনি লিখেছেন হচ্ছে উপরে 1000 দিয়ে গুণ, আর নিচেও তাহলে আপনাকে 1000 দিয়ে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য, তাই কি না? জি ম্যাম। চিন্তা করেন, তাহলে এই যে এটাকে আপনি এখন নিচেরটাকে মানে এই জিনিসটাকে কিলোওয়াট লিখতে পারবেন, 1000 ওয়াট দিয়ে গুণ করেছেন, তার মানে এটাকে কিলোওয়াট লিখতে পারবেন, এই যে নিচে কিলোওয়াট লিখতে পারবেন, আর এই 10⁻³ উপরে চলে যাবে না? চিন্তা করেন, উপরে চলে গেলে 10⁻³ হয়ে যাবে না উপরে গেলে? এই যে 1000টা উপরে চলে যাবে, এই জন্য এভাবে লিখেছি। এভাবে আপনি নাও লিখতে পারেন, কোনো দরকার নেই এভাবে যদি না লিখতে চান, শুধুমাত্র এই যে মেগাওয়াটে লিখতে পারেন। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে যে অনেক সময় আপনার মেগাওয়াট মানে কেন হলো বলেন তো? এখানে জুল পার সেকেন্ড ছিল না, জুল পার সেকেন্ড কিন্তু আপনার হচ্ছে ওয়াট আসলে, তাই না? ওয়াট, এই ওয়াটটাকে আপনার মেগাওয়াটে নিয়ে গিয়ে মেগাওয়াটে লিখেছে, আপনি কিলোওয়াটেও লিখতে পারতেন, ডিপেন্ড করবে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে যে আপনার কিভাবে বের করতে বলেছে। অনেক সময় আপনার কিলোওয়াট আওয়ারেও বের করতে বলে, যে কিলোওয়াট আওয়ারে বের করেন, তখন কি করবেন বলেন তো? কিলোওয়াট আওয়ারে বের করতে বলে কি করবেন? জুল পার সেকেন্ড থেকে আপনি, হ্যাঁ বলেন। মেগাওয়াট থেকে কিলোওয়াটে কনভার্ট করে দিব 1000 দিয়ে। সেটা করতে পারবেন, আমি বলেছি সেকেন্ড থেকে আপনাকে আওয়ারে কনভার্ট করতে হচ্ছে, তখন 3600 দিয়ে 3600 দিয়ে গুণ করবেন, গুণ তাই না? করতে হবে। উপরে উপরে এটা তো বুঝছেন, নিচে যেহেতু আপনার ভাগ, তাহলে উপরে গেলে গুণ হয়ে যাবে কিন্তু, তাই না? 3600 দিয়ে গুণ করবেন। তাহলে এখন দেখেন আপনার ফাইনালি এটা হচ্ছে আমার ওভারঅল ইফিসিয়েন্সি ছিল, সেটা আমরা দেখলাম কি, যদি আপনি সবগুলো এলিমেন্টের ইফিসিয়েন্সি এরকম করে গুণ করেন, তাহলে সেটা হচ্ছে আপনার ওভারঅল ইফিসিয়েন্সি সমান হবে। এটা প্রুফ আকারে আসতে পারে, অঙ্ক আকারেও আসে অনেক সময়। এখানে আরেকটা অ্যাডিশনাল টার্ম আছে দেখেন, সেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ইকুইপমেন্টের যেগুলো ইফিসিয়েন্সি, সেটা কি বলতে পারবেন আমাকে? যে আমরা যে বলছি যে আমি অক্সিলিয়ারি কিছু এলিমেন্ট থাকে, মনে আছে আপনাদের? এই অক্সিলিয়ারি ইকুইপমেন্টের কিছু ইফিসিয়েন্সি আছে, এটা কি বলতে পারবেন কেউ আমাকে? যে এখানে আরেকটা ইফিসিয়েন্সি চিন্তা করা হচ্ছে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ইকুইপমেন্টের ইফিসিয়েন্সি, সেটা কি দেখেন? আপনারা মনে আছে কি যে আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে ওই যে ড্রট সিস্টেম কিছু ফ্যান থাকে, ফোর্স ফ্যান, তারপর আপনার ধরেন ইনডিউসড ফ্যান, তারপরে ধরেন যে একটা প্ল্যান্টের জন্য কিছু অ্যালার্ম সিস্টেম থাকতে পারে, অ্যালার্মিং কিছু মানে মনিটর সিস্টেম, অ্যালার্ম সিস্টেম, তারপরে ধরেন কিছু লুব্রিকেন্ট অয়েল থাকে, ওই অয়েল কিছু সিস্টেম থাকে, তারপরে ধরেন যে আবার কিছু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান থাকে, যেগুলো দিয়ে আপনার কি হয় যে ওয়াটারের যেগুলো ধরেন খারাপ জিনিস মানে যেগুলো আপনার কন্টামিনেশন, সেগুলো রিমুভ করার জন্য এই যে আপনি জেনারেটরের যে পাওয়ারটা তৈরি করলেন, সেখান থেকে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছেন ওই জিনিসগুলো, যেমন ধরেন পাম্পকে রান করানো বা মোটর ফ্যানকে রান করানোর জন্য এই পাওয়ারটা আবার ইউজ করা হয়, অক্সিলারি ডিভাইসগুলোর জন্য ওই পাওয়ারটা ইউজ করা হয়। ফাইনালি কিন্তু আপনার যেটা আপনার জেনারেটর সাপ্লাই দেয়, যেটা ট্রান্সমিট করে, সেটা কিন্তু আসলে আপনার যেই পাওয়ারটা প্রডিউস করছে জেনারেটর, সেখান থেকে আপনার অক্সিলারি পাওয়ারগুলো ডিফারেন্সটা কিন্তু আসলে তাকে সে ট্রান্সমিট করতে পারে। তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলে আপনার ওভারঅল ইফিসিয়েন্সি কিন্তু অনেক কমে যায় একটা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে, কারণ যত বেশি কনভার্সন হচ্ছে
আপনি কোলের যে কম্বাশন প্রোডাক্টটা সেটা কিন্তু আপনি কোলের যে তৈরি কম্বাশন প্রোডাক্ট সেটা কিন্তু ইউজ করছেন না টারবাইনকে মুভ করানোর জন্য। কোলটাকে আবার কি করছেন, হিট তৈরি করে ওয়াটারকে ব্যাপার করছেন। তাহলে যে কতগুলো কনভার্সন হচ্ছে তার মানে কি লস, আপনার যত বেশি কনভার্সন হচ্ছে তত বেশি লস হচ্ছে, তাই কি না বলেন তো? এই যে Yes, yes. অক্সিলারি ডিভাইসগুলো এগুলো আবার কি হচ্ছে, আপনার জেনারেটরের থেকে পাওয়ার নিচ্ছে, তারপরে আপনার বাকিটা আপনার কোথায় যাচ্ছে, ট্রান্সমিট করতে পারছে জেনারেটর। এই জন্য আপনার এই যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টটা খুব বেশি ইফিশিয়েন্ট না। খুব বেশি ইফিশিয়েন্ট না মানে কেমন? আপনি যদি চিন্তা করেন যেখানে যেখানে কিছু জিনিস, কিছু ডাটা লেখা আছে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের, এই যেটা একটা মডার্ন স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের ইফিসিয়েন্সি ক্যালকুলেট করে দেখা গিয়েছে এরকম আসে, দেখেন বয়লারের এরকম 0.92, মানে কিছু পরিমাণ ধরেন 80%, 18% ধরেন 8% ধরেন নষ্ট হচ্ছে এখানে বাইরে, যে মানে পুরোপুরিটাই ওয়াটার নিতে পারছে না স্টিম প্রোডাকশনের জন্য। কম্বাশন ফুয়েলের সাইকেলের এফিসিয়েন্সি দেখেন কত কম, 50%-এরও কম। টারবাইনের এফিসিয়েন্সি ঠিক আছে মোটামুটি, যে কিছু বিয়ারিং ফ্রিকশন লস হচ্ছে। জেনারেটর এফিসিয়েন্সি এত, এখানে আপনার অক্সিলারি ডিভাইসের এফিসিয়েন্সি মোটামুটি ভালোই। সবগুলো আপনার গুণ করে দেখেন ওভারঅল এফিসিয়েন্সি কত আসছে, 0.34%। এগুলো কিন্তু ধরেন মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার এফিসিয়েন্সি এরকম আসে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে। ওই যে আপনি সবকিছু প্রসেস ইউজ করার পরেও রিহিটিং করছেন, সুপার হিটিং করছেন, মনে আছে ওগুলো, যে ওগুলো করার পরেও আপনার এফিসিয়েন্সি এরকম আসে। তাহলে কিন্তু তারপরেও স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টটা আপনার অন্যান্য সব পাওয়ার প্ল্যান্টের তুলনায় সবচেয়ে বেশি ইউজ করা হয় পাওয়ার প্রোডাকশনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে কিছু অঙ্ক আসে অনেক সময়, দেখবেন যে কিছু মানে সবগুলো ভ্যালু দিয়ে দিল, যে একটা ওভারঅল এফিসিয়েন্সি ভ্যালু দিয়ে দিল, এখান থেকে সবগুলো এফিসিয়েন্সি দিয়ে দিল, একটা যে কোনো এফিসিয়েন্সি বের করতে বললো আপনাকে। তো এগুলো তো খুব ছোটবেলার অঙ্ক, একদম সিম্পল। তারপর এখানে আপনার এই যে এই ইনফরমেশন গুলো একটু দেখবেন, যেগুলো সাইড নোট আছে। এই যে এটা আওয়ারি কনভার্সনটা কিভাবে হয়েছে, হয়তো একটা ভ্যালু দিল যেখানে আপনাকে কনভার্সন করতে হচ্ছে, সেগুলো থেকে কিছু ছোটখাটো অঙ্ক আসতে পারে। এই জিনিসটা আমি অ্যাড করেছি অবশ্য। স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে নাকি বলুন তো আমাকে? না থাকলে আমি পরের টপিকে যাই। ম্যাম নামাজের জন্য একটু টাইম দিলে ভালো ছিল। এখন নামাজ পড়বেন, যান পড়ে আসেন। কয় মিনিট পরে আসবো? ম্যাম 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে আপনার মেইন ডিসঅ্যাডভান্টেজটা ছিল কি, যে আপনার যেখানে ওয়াটারটা মানে অনেক বেশি অ্যাভেলেবেল না, সেখানে কিন্তু আমরা সাধারণত এই ধরনের পাওয়ার প্ল্যান্ট মানে সেট আপ করতে পারি না। যেমন ধরেন যে আপনি যদি মানে আরব আরব দেশে বা কোথাও এই ধরনের পাওয়ার প্ল্যান্ট চিন্তা করেন, তাহলে কিন্তু সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এখানে আপনার ওয়াটার মোটেও অ্যাভেলেবেল না। এই জন্য ধরেন যে আপনার আবার ওখানে আপনার যে আরব দেশে ধরেন ওখানে আপনার গ্যাস অনেক বেশি ইজিলি অ্যাভেলেবেল। তাহলে আরেক ধরনের আমরা পাওয়ার প্ল্যান্ট পড়তে পারি, সেটা হচ্ছে আপনার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এটা কি এখন লক্ষ্য করেন, এটা মেইন ডিফারেন্স কি স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের সাথে, এটা বুঝতে পারবেন নিশ্চয়ই। কেউ কি জানেন যে মেইন ডিফারেন্সটা কি? হুম, মেইন ডিফারেন্সটা কেউ বলতে পারবেন যে স্টিম টারবাইনের সাথে গ্যাস টারবাইনের মেইন ডিফারেন্সটা কি? মানে নিজের আইডিয়া থেকে কিছু বলতে পারবেন নাকি? যে গ্যাস টারবাইনে আমরা কি করছি, যে আপনার যে প্রোডাক্টটা ছিল আপনার কম্বাশনের, সেটাই আপনার ডিরেক্টলি এক্সপ্যান্ড করে টারবাইনকে ঘোরানো হচ্ছে। কিন্তু আপনার স্টিম টারবাইনে কি হচ্ছে, যেমন কয়লা ছিল হচ্ছে আপনার কম্বাশন মানে মেইন প্রোডাক্টটা যেটাকে আমরা বার্ন করছি, এখান থেকে যে হিট তৈরি হচ্ছে এই কম্বাশন প্রোডাক্টটা কিন্তু আমার সরাসরি টারবাইনকে ঘোরাচ্ছে না। এই হিটটা আবার আমরা ইউজ করছিলাম কি, ওয়াটারকে স্টিমে কনভার্ট করতে। কিন্তু এখানে ব্যাপারটা তা না, এখানে হচ্ছে আপনার কম্বাশন প্রোডাক্টটাই সরাসরি হচ্ছে টারবাইনকে হিট মানে হিট করছে টারবাইনের ব্লেডকে, এবং সেটা মুভ করছে। ঠিক আছে, এই পরের ইয়েটা আমি পরে বলবো, যে এখানে এখন ডিজেল ইঞ্জিন আসেনি তো।
এখন দেখেন গ্যাস টারবাইনের সাথে আপনার কি কি মানে অ্যাডভান্টেজ আমরা লক্ষ্য করতে পারি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে, সেটা একটু লক্ষ্য করেন যে স্টিম টারবাইনের তুলনায় আপনি যদি সেম সাইজের একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট চিন্তা করতে চান, তাহলে আপনার মানে ইনিশিয়াল যে খরচটা সেটা অনেক কম হবে। কেন কম হবে কেউ বলতে পারবেন? নিজে চিন্তা করে বলতে পারেন নাকি? কনভার্সনের ইকুইপমেন্ট ওগুলাকে আবার প্রসেস করার ওই কাজগুলা করতে হচ্ছে না, সো হ্যাঁ, কনভার্সন ইকুইপমেন্ট কম, আবার ধরেন ওই যে কুলিং টাওয়ার আপনাকে আলাদা করে সেট করতে হচ্ছে না, তারপরে কোনো পালভারাইজেশনের জন্য আলাদা কোনো মেকানিজম ইউজ করতে হচ্ছে না, তাই না? গ্যাস তো আপনি গ্যাসই সরাসরি ইউজ করতে পারছেন, এই জন্য আপনার ক্যাপিটাল কস্টটা অনেক কমে যায়। আর এখানে আপনার কি যে লসটা কম, কিন্তু কারণ এই যে বললাম যে একটু আগে যে কনভার্সনের স্টেজগুলো যদি কম হয় তাহলে আপনার লসটা অটোমেটিক্যালি কম হবে। তারপরেও আমরা দেখবো যে গ্যাস টারবাইন আপনার স্টিম টারবাইনের তুলনায় মানে অত বেশি ইফিশিয়েন্ট না। সাধারণত আপনার গ্যাস টারবাইন আর স্টিম টারবাইন মিলে একটা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়, বুঝছেন? তখন আপনার এফিসিয়েন্সিটা অনেক ভালো আসে। আমরা আস্তে আস্তে যাব। ওই একই কথা দেখেন, থার্ড পয়েন্টটা বলেছে যে কম জায়গা দরকার একটা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের তুলনায়। কেন? কারণ ওই যে জিনিস এডিশনাল কিছু সেটআপ যেগুলো কুলিং টাওয়ার বা এই যে আরো যেগুলো কনভার্সনের জন্য যে এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট গুলো দরকার হয় ওগুলো যেহেতু হচ্ছে না, আপনার জায়গাও কম লাগছে আগের তুলনায়। ঠিক আছে, কোলকে আপনার প্রসেস করতে অনেক কিছু কাহিনী করতে হতো, সেগুলো আপনার নেই এখন, সেগুলো মানে ওগুলোর জন্য আমাদের এখানে জায়গা কম লাগছে। আর এই যে দেখেন ওয়াটারটা আগের তুলনায় কম লাগবে, এটাও একটা অ্যাডভান্টেজ। আর কি হতে পারে বলেন? যে যেহেতু আমাদের স্টিম টারবাইনে কি ছিল যে আগে হিট প্রডিউস হচ্ছে, সেটা পরে যে স্টিম জেনারেট করছে সেটা হচ্ছে আপনার মেইন মানে ওয়ার্কিং ফ্লুইড, কিন্তু এখানে আপনার সরাসরি গ্যাসটাকে একবার কম্বাশন প্রসেসের মধ্যে পাস করে দেওয়ার পরেই কিন্তু আপনার টারবাইনটা মুভ করছে, এই জন্য আগের তুলনায় আপনার এটা অনেক ফাস্টার টার্ন অন হচ্ছে, তাই কি না বলেন তো? যেহেতু আপনার কনভার্সন স্টেজটা দুটো না, এখানে এক মানে ডিরেক্টলি আপনার টারবাইনকে মুভ করানোর জন্য ইউজ করা হচ্ছে, এই জন্য আপনার আগের তুলনায় আপনি যদি অন করতে চান বা মানে লোড ক্যারি করাতে চান টারবাইন জেনারেটরকে, তাহলে আপনার কি হবে যে এটা আরো দ্রুত ফাস্টার জেনারেটরকে মুভ করাতে পারবে। আর হচ্ছে কি এটা সাইজ যেহেতু কম হয়, বুঝছেন, যা সাইজ যেহেতু কম হয় এই জন্য কিন্তু আপনি লোকালয়ের আশেপাশে একে সেট আপ করতে পারেন। সাইজ কম হওয়ার একটা রিজন হচ্ছে আপনি দেখবেন যে আমাদের স্টিম টারবাইনে যেমন মানে বয়লারের জন্য বড় একটা জায়গা লাগছে, কন্ডেন্সারের জন্য জায়গা লাগছে, কুলিং টাওয়ারের জন্য জায়গা লাগছে, তারপরে হচ্ছে আপনার টারবাইনের জন্য তো এডিশনাল জায়গা লাগছেই, পাম্পের জন্য লাগছে। এখানে কি হয় আপনার গ্যাস টারবাইনে সমস্ত ডিভাইসগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে, যেই এলিমেন্টগুলো আপনি এখানে ইউজ করবেন সেগুলো দেখবেন যে কম্প্রেসর হোক বা ধরেন যে টারবাইন হোক, এগুলো সব হচ্ছে আপনার একসাথে কানেক্ট করা থাকে। এই জন্য কি হচ্ছে যে আপনার যে আপনি যেহেতু আপনার শহরের আশেপাশে ছোট একটা জায়গার মধ্যেই তৈরি করে ফেলতে পারছেন, এই জন্য লোকালয়ে আপনি এই ধরনের পাওয়ার প্ল্যান্ট সেট আপ করতে পারবেন। ঠিক আছে, আর কি কারো কিছু মনে হয় নাকি বলেন তো অ্যাডভান্টেজ এগুলো ছাড়া? ঘুমাচ্ছেন? না আমি চলে গেছি। না ম্যাম, আচ্ছা এখন বলেন তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি 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 হতে পারে বলেন? ম্যাম এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন। আর কি হতে পারে বলেন তো? এখানে এখানে কি হয় জানেন যে গ্যাসটা আপনার কাজ করে তাকে এয়ারে ছেড়ে দেয়া হয়। ঠিক আছে, আগে যেমন যে আপনার স্টিম টারবাইনে কি হচ্ছিল যে আপনার একটা হিট প্রডিউস হচ্ছে, হিটটাকে আপনি এয়ারে ছাড়ছেন, এখানে আপনি গ্যাসের যে কম্বাশন প্রোডাক্টটার রেসিডিউগুলো ছাড়ছেন, যেগুলো আরো বেশি কন্টামিনেটেড, এয়ার পলিউশনটা বেশি হতে পারে, এই সিস্টেমটা একটু নয়েজি হতে পারে। আর হচ্ছে কি যে আপনার এর ক্যাপাসিটি কিন্তু খুব কম হয়, মানে অনেক বেশি মেগাওয়াটের কিন্তু আপনি পাওয়ার এখানে তৈরি করতে পারবেন না। আর এটা আমি অলরেডি বলেছি যে ইফিসিয়েন্সিটা আসলে দেখবেন যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের তুলনায়ও কম হচ্ছে। এই জন্য আপনার ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য কিছু প্রসেস ফলো করতে হয়, অথবা আপনার স্টিম টারবাইনের সাথে মিলে একটা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা লাগে। ঠিক আছে, এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা এগুলো দেখি যে কিভাবে ওভারকাম করা যায়।
আচ্ছা, এগুলো আগের কথা বুঝছেন? এগুলো কি আমি বলবো, মানে সাইট সিলেকশনটা আগেই বলা হয়েছে। ওই একই রিজন গুলোর চিন্তা করি আপনি সাইট সিলেক্ট করবেন যে কোনটা আপনার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের জন্য ভালো, আশেপাশে অ্যাভেলেবেল আছে কিনা, মানে অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। আরেকটা জিনিস এটা খেয়াল রাখবেন, যেখানে কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে, এক্সট্রা একটা ডিভাইস আছে, সেটা হচ্ছে কি জানেন? কম্প্রেসার। এই কম্প্রেসারটা আপনার আসলে ওই টারবাইনের সাথেই কানেক্ট করা থাকে, বুঝছেন? একটু পরে দেখবেন, আমি দেখাবো। এই জন্য কম্প্রেসরের জন্য কিন্তু একটা এক্সট্রা ভাইব্রেশন হয়, যেন আপনার ল্যান্ডটাকে আরো বেশি রিজিড হতে হয়, কিন্তু যেন ওই ভাইব্রেশন গুলো সে সহ্য করতে পারে। এই জিনিসটা হচ্ছে এডিশনাল, এটা একটু মাথায় রেখে আপনার সাইট সিলেকশনটা করতে হবে। আর অন্যগুলো হচ্ছে আপনার আগের মতোই। আচ্ছা, এই যে গ্যাস টারবাইনে এখানে ফুয়েল হিসাবে দেখেন কিছু জিনিস ব্যবহার করা হতে পারে, শুধুমাত্র যে ন্যাচারাল গ্যাসই ইউজ করা হচ্ছে তা না, এখানে আরো কিছু আপনি ইউজ করতে পারেন। কোল আর পিট হচ্ছে এক ধরনের আপনার কয়লারই একটা ফর্ম, এগুলো ইউজ করা যেতে পারে। কিন্তু এখানে কি হচ্ছে, আপনার প্রবলেম তো তাহলে আগেরটাই থেকে গেল, যে আপনি যে কারণে স্টিম টারবাইন থেকে সুইচ করে আসলেন কোল ফায়ার স্টিম টারবাইন থেকে, যে এই যে কোল হ্যান্ডলিং, অ্যাশ হ্যান্ডলিং, এই প্রবলেমগুলো রয়ে যাচ্ছে। এডিশনাল প্রবলেমগুলো থেকে থাকলে আর কি লাভ হলো? এই জন্য এগুলো অ্যাভয়েড করে শুধু সরাসরি ন্যাচারাল গ্যাসই এখানে ইউজ করা হয়। আর যেগুলো ধরেন যে এই যে কেরোসিন গ্যাস, এগুলো যদি ইউজ করতেন তাহলে আরো বেশি আপনার মানে কস্টলি হয়ে যেত এই পাওয়ার প্ল্যান্টটা। আপনার ইফিসিয়েন্সিও কম, কস্টও বেশি, তাহলে আপনার সব দিক থেকে লস হচ্ছে। এই জন্য সাধারণত আপনার পেট্রোলিয়াম ফুয়েলগুলো ইউজ করা হয় না, ঠিক আছে? এই জন্য আমরা ন্যাচারাল গ্যাসই এখানে ইউজ করছি। এটা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ওপেন সাইকেল কেন? ওপেন সাইকেল কেন, এটা কি জানেন কেউ? হুম, ওপেন সাইকেল কাকে বলে এটা কি কেউ জানেন? যে ওপেন সাইকেল পাওয়ার প্ল্যান্ট আমরা কেন বলছি ম্যাম এটাকে? আমরা আবার রিইউজ করতেছি না এটাকে, ওই জন্য। রিইউজ করছি না। আমরা দেখেন এখানে কি করেছি, গ্যাসটা অ্যাটমসফিয়ারে দিয়ে এই দেখেন দিতেছি। এয়ারটা নিচ্ছি না, এয়ারটা অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছি, আবার কিন্তু ফাইনালি আমরা দেখেন এখানে কম্প্রেসরে কি হচ্ছে বলছি একটু পরে। কম্প্রেসরে বলে দেই, এখানে এয়ারটাকে প্রথমে কি করা হয় আপনার, মানে ফিল্টারিং করা হয়। কেন ফিল্টারিং করা হয় বলেন তো আমাকে? এয়ারে কিছু মানে পলিউশন বা কিছু কন্টামিনেশন তো থাকেই, তাই না? আপনি যদি সেগুলো সরাসরি কম্প্রেসরে ইউজ করেন বা তাহলে আপনার মানে এখানে তো যেই ন্যাচারাল প্রসেসটা ছিল, নর্মাল প্রসেসটা তো ইন্টারাপ্টেড হবে, তাই না? এদের ভিতরে যেই এলিমেন্ট গুলো আছে সেগুলো আপনার কন্টামিনেশন দ্বারা নর্মাল যে প্রসেসটা সেটা আগের মতো থাকবে না, সিস্টেমটা পারফরমেন্সটা নষ্ট করে দিতে পারে। এই জন্য আমরা কি করব হচ্ছে এয়ারটাকে আগে ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে পাস করাবো, যেন হচ্ছে কি আপনার ফিল্টার করলে কিছু যেগুলো আপনার কন্টামিনেশন সেগুলো যেন চলে যায়। তারপরে কম্প্রেসরে কি করা হয় বলেন তো? সবাই জানেন এটা। কম্প্রেসরে কি করা হচ্ছে এয়ারটা নেওয়ার পর? বলেন, এয়ারটাকে কি করা হচ্ছে কম্প্রেসরে? কম্প্রেসড করা হয় আরো। কম্প্রেস করা হয়। কম্প্রেস করা মানে হচ্ছে কিন্তু আপনার এর ভলিউমটাকে মানে কমানো হয়, তাই না? কমানো। কম্প্রেস করানো হয়, তার মানে কিন্তু টেম্পারেচারটা বাই ডিফল্ট বেড়ে যায়। চিন্তা করেন, আপনার কম্বাশনের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। একটু দাঁড়ান, বললাম মো। আচ্ছা, তাহলে কি বললাম যে আপনার বলেছি যে আপনার এখানে এয়ারটাকে আমরা কম্প্রেস করছি, তার মানে এখানে ভলিউমটা কমাচ্ছি, তাই না? তাহলে আপনার টেম্পারেচারটা কিন্তু বাই ডিফল্ট বেড়ে যাবে। এখন আপনি জানেন যে যে কোনো কম্বেশন প্রসেসের জন্য কিন্তু আমার এয়ারটাকে একটু প্রিহিট করে নেওয়া দরকার। মনে আছে যে ওই যে এয়ারটাকে প্রিহিট করে নিয়েছিলেন স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে, মনে পড়ে কি ওটা? এখানে কিন্তু আপনি কম্প্রেস করার পর এয়ারের টেম্পারেচারটা একটু অটোমেটিক্যালি বেড়ে গেল। তারপরে কি হচ্ছে দেখেন, এখানে এয়ারটা পাস করা হচ্ছে কম্বেশন চেম্বারে। এখানে কি করা হয় বলেন তো? যেই ফুয়েলটা বা যে গ্যাসটা আপনি ইউজ করছেন সেটা এখানে আস্তে আস্তে এখানে সার্কুলেট করা হয়। তাহলে এখানে আপনার ইগনিশন ঘটানো হয় এখানে। সেটা যে কি করে আপনার গ্যাস টারবাইনের ব্লেডকে রোটেট করায়। তখন আপনার দেখেন এই শ্যাফটটা রোটেট করা শুরু হয়। শ্যাফটটা দেখেন কিসের সাথে কানেক্টেড বলেন তো এখানে? আগে যেমন শুধু টারবাইনের সাথে অল্টারনেটর ছিল বা জেনারেটর ছিল কানেক্টেড, এখানে কিন্তু দেখেন কাপলিং করা হচ্ছে, মানে কি কানেক্ট করা হচ্ছে কার সাথে এখানে বলেন তো? কম্প্রেসরের সাথে কানেক্ট করা, তাই কি না? দেখেছেন জিনিসটা, লক্ষ্য করেছেন?
এই পুরো সিস্টেমটা আপনি যদি কাউকে মানে ওদের যদি অর্ডার দেন যে আপনি একটা পাওয়ার প্ল্যান্ট বানাবেন, একটা পাওয়ার প্ল্যান্ট বানাতে চাচ্ছেন যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ওরাই পুরো সেট আপটা করেই রাখবে। আপনার কাজ করতে হবে খুবই সামান্য যদি আপনি পাওয়ার প্ল্যান্টটা শুরু করতে চান। এই পুরো জিনিসটা আপনাকে মানে ওরা একেবারেই ডেলিভারি দিবে। পুরো জিনিসটা একসাথে কানেক্ট করা পুরো শ্যাফট দিয়ে দেখেন অল্টারনেটর টারবাইন খুবই কম জায়গায় হয়ে যায় এটা। আচ্ছা একটু দাঁড়ান, একটা আমি ভিডিও দেখাই এখানে। এই দেখা যাচ্ছে? জি ম্যাম, Yes, দেখা ma'am. যাচ্ছে। এই যে ধরেন এটা হচ্ছে আহ, এটা হচ্ছে একটা গ্যাস টারবাইন। এর সাথে দেখেন যে এই জেনারেটরটা ওই শ্যাফট দিয়ে কানেক্টেড। এই যে মাঝে দেখছেন না, এটা এখানে কিন্তু কম্প্রেসরটা আছে। এই যে মাঝে কম্প্রেসরটা কিন্তু আলাদা কোনোভাবে কানেক্টেড না, এই মাঝেই কম্প্রেসরটা কানেক্টেড। এটা হচ্ছে আপনার এয়ারটা সার্কুলেট করা হলো, দেখেন এয়ারটা কিভাবে আসছে। এই যে হালকা ব্লু দেখছেন না, এটা হচ্ছে এয়ারটা দিক দিয়ে আসছে। আর এখানে এই যে এই দুপাশে দেখেন এই যে কেমিক্যাল এনার্জি লেখা, এটা হচ্ছে আপনার গ্যাসটা। গ্যাসটা আস্তে আস্তে দিক দিয়ে ইনজেক্ট করা হচ্ছে। দেখেন কম্বাশন হয়েছে ভেতরে, এয়ারটা কম্প্রেস করা হচ্ছে দেখি সে অলরেডি কি প্রিহিটেড হয়ে আছে। তারপরে আপনি এখানে কেমিক্যাল এনার্জি দিচ্ছেন গ্যাসের, এখানে ইগনিশনটা হচ্ছে। তারপরে হচ্ছে আপনার শ্যাফটটা মুভ করবে, এই শ্যাফটটা তখন কি হবে আপনার জেনারেটরকে মুভ করাবে। জেনারেটরের আউটপুটটা পরে এই যে ট্রান্সফর্মার হয়ে আপনার এভাবে ট্রান্সমিশন টাওয়ার দিয়ে ট্রান্সমিট হবে আপনার বাসা বাড়িতে। এগুলো তো জানেন না যে কিভাবে কেন স্টেপ আপ করা হয়, জেনারেটরের ভোল্টেজটা কেন স্টেপ আপ করা হচ্ছে, জানেন তো না এগুলো? Yes, ma'am. যে স্টেপ আপ করা হচ্ছে কারেন্টটা কমানোর জন্য, তাই না, যেন কন্ডাক্টর সাইজ কম লাগে। এটা লক্ষ্য করেন, এগুলো আমাদের এখনকার টপিক না। এই যে এটা কি বলেন তো, একটা রকেট। রকেট ইঞ্জিন যেভাবে কাজ করে আপনার, ঠিক একই রকম ভাবে আমার গ্যাস টারবাইনটাও কাজ করে। রকেট ইঞ্জিনে কি হয় বলেন তো আমাকে? Thrust generate করে তারপর উপর দিকে চলতে থাকে। হুম, কেমিক্যাল এনার্জিটা আপনার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার এই কম্বাশন প্রোডাক্টটা কি করছে, আপনার এখানে একটা প্রেসার ক্রিয়েট করছে এবং সে ওই প্রেসারে উপরের দিকে যাচ্ছে, তাই না, নিচের দিকে আপনার থার্স্ট যেটা হচ্ছে তার উপরের দিকে যাচ্ছে, সেজন্য ওটা। এখন যদি কোনো আপনি প্রসেস একটা বের করতে পারেন যেটা কি করে যে এই যে মুভমেন্টটাকে যদি কোনো একটা রিজিড কোনো এমন একটা সিস্টেম দিয়ে আটকে ফেলতে পারেন যে আপনি কি করছেন যে উপরের দিকে মুভমেন্টটা আটকাচ্ছেন, নিচে আপনার কি হচ্ছে কম্বাশন প্রোডাক্টটা এখানে তৈরি হচ্ছে নিচে। তাহলে আপনি এই একে আটকে রেখে আপনি ধরেন এখানে একটা টারবাইন ব্লেড দিলেন যেটা হচ্ছে আপনার অনেক আরপিএম সম্পন্ন, এটা ঘুরতে পারে। এই জায়গায় যদি কোনো টারবাইন ব্লেড দেন তাহলে সেটা কিন্তু রোটেট করা শুরু হবে এবং এই জিনিসটাই হচ্ছে আপনার গ্যাস টারবাইন। দেখেন একটু,
এই ইগনিশনের পরে আপনি যেই কম্বাশন প্রোডাক্টটা হলো সেটাকে জাস্ট টারবাইনের চাকা ঘোরানোর জন্য ইউজ করছেন। এটাই হচ্ছে আপনার ওই জেট ইঞ্জিনের মতো। এগুলো আপনারা জানেন আগের প্রসেস, যে আপনি যে কোনো কম্বাশনের জন্য এগুলো এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ফুয়েল আছে আপনার, সেটাকে আপনার কি এয়ার লাগবে আর হিট দিতে হবে। এই তিনটা জিনিস একসাথে হলেই আপনার এরকম একটা সুন্দর কম্বাশন প্রসেস চালু হবে। তাহলে আপনার কেমিক্যাল এনার্জি যেটা ফুয়েলের ছিল সেটাকে আপনি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করলেন। পরের তো আগের মতোই, যে মেকানিক্যালটাকে পরে আপনার ইলেকট্রিক্যাল কনভার্ট করা হচ্ছে ওই যে শ্যাফটের এয়ারটা দেখেন এদিকে সার্কুলেট করা হচ্ছে। এখানে আপনার প্রেশার আর টেম্পারেচার মনিটরিং করার জন্য কিছু ইকুইপমেন্ট থাকে, যে প্রেশারটা কেমন, আর এই যে এয়ার আর গ্যাসের যে রেশিওটা এটাও আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে আপনার ধরেন যে এয়ারটা ইউজ করছেন সেই এয়ারের কোয়ালিটি কেমন, মানে কোন রেশিওতে আপনি এয়ার আর গ্যাসটা মেশাবেন সেটা, এয়ারের কোয়ালিটি কেমন, ময়েশ্চার কেমন, তারপরে ধরেন যে আপনার সি লেভেল থেকে সিস্টেমটা কতটুকু উপরে আছে, এগুলো অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, মানে গ্যাসের হিটিং ভ্যালু কেমন, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে রেশিওটা মেনটেন করা হয়। গ্যাস ইনজেক্ট করা হলো দেখেন। এখানে সবসময় এই সিস্টেমটা মনিটরিং এর মধ্যে রাখা লাগে, বুঝছেন, যে প্রেশার কেমন, ভিতরে টেম্পারেচার কেমন। সবাই কি ঘুমিয়ে গিয়েছেন নাকি? না ম্যাডাম। হুম। না ম্যাম আছি। ম্যাম দেখছি। গ্যাসের কিন্তু কাজটা শেষ দেখেন। গ্যাস ম্যাম আপনার শেষ কি করে দেন। কেন ঘুম পাচ্ছে? আজান দিবে নাকি? না ম্যাম শোনাচ্ছি আজান দেখি। এখনো অনেক দেরি আছে। আচ্ছা, এটা তো পাস হয়ে গেল, এটা বলতে দিলেন না তো। এই যে আমি বলছি কি, যে গ্যাসটা এই যে ধরেন এই টারবাইনের ব্লেডটাকে ঘুরিয়ে ও কিন্তু চলে যাবে, তাই না, বাইরে চলে যাবে এনভায়রনমেন্টে। এখানে কি হচ্ছে দেখেন, এয়ারটা যখন নিচ্ছে, এয়ারটা এটা বলে শেষ করে দিব ইনশাল্লাহ, আর কিছু পরে পড়াবো ওগুলো ইনশাল্লাহ। এয়ারটা যখন আপনার এখানে আসছে, এয়ারটার ধরেন প্রেশার কেমন হবে, টেম্পারেচার কেমন হবে, এগুলো মনিটরিং করার জন্য কিছু ডিভাইস থাকে, কিছু সেন্সর থাকে, যেটা হচ্ছে ফিল্টারটা, ফিল্টারিং হয়ে কিন্তু এয়ার আসবে। এটা দেখিয়ে আমি শেষ করে দিব। আপনারা কি 3টা ক্লাস করবেন নাকি বলেন তো, মানে 3 দিন ক্লাস করবেন নাকি? বোর হয়ে হ্যাঁ যাই ম্যাম, তো আপনি আমি, বলেন, সমস্যা নাই। আমি তো নিজেই বোর হয়ে যাই এতক্ষণ মানে নিতে। আচ্ছা, আমরা নেক্সট রবিবারে এটা শেষ করে দিব ইনশাল্লাহ। এখন জিনিসগুলো ইজি, এর পরের গুলো ঝামেলা নেই। এই দেখেন এয়ার কম্প্রেসারটা কিন্তু এখানে থাকছে, দেখছেন, এটা কিন্তু আলাদা কোনো জায়গায় কানেক্টেড না, এটা হচ্ছে আপনার টারবাইনের ভেতরেই দেখেন কানেক্টেড, এটা কিন্তু আলাদা করে কোনো ডিভাইস না। এই যে কম্প্রেসারটা আপনার এখানে, এখানে অনেকগুলো ধরনের যে ব্লেড থাকে, কিছু ব্লেড থাকে, এগুলো ফুয়েল দিচ্ছে এখানে। আমরা মেইন জিনিসটা হচ্ছে তাই যে এক্সস্ট যে গ্যাস, যে গ্যাসটা আপনি সেই গ্যাসটা তৈরি করা, এই সব জায়গায় আপনার প্রেশার আর টেম্পারেচার মনিটরিং করার জন্য কিছু ভালভ থাকে, কিছু সেন্সর থাকে, বুঝছেন, সেন্সর থাকে এগুলো, যে টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট মনিটরিং করা হয়, এটাই। আর এখানে স্পেশাল কিছু নেই।
এই যে এটা হচ্ছে এক ধরনের সেন্সর, সব জায়গায় আছে। আপনার যেখানে আপনার ফুয়েল ইনজেক্ট করা হলো, যেখানে আপনার এয়ারটাকে আপনি ফিল্টার করার পর পাস করছেন, সব জায়গায় আপনার কিছু এরকম সেন্সর কাজ করছে, যে সব কন্টিনিউয়াসলি ওরা আপনার এই যে প্রেশার টেম্পারেচার মনিটর করছে। আর এখানে আপনার এই যে আরপিএমটাও মনিটর করে, বুঝছেন, এখানে যে কত স্পিডে আপনার শ্যাফটটা ঘুরছে, কারণ শ্যাফটের স্পিডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার জেনারেটরের স্পিড হবে, তাই না? আপনার লোড অনুসারে কিন্তু জেনারেটরের স্পিড কিন্তু অনেক কিছুর জন্য দায়ী, এটা তো জানেন আপনারা। ফ্রিকোয়েন্সি অনেক কিছুর জন্য দায়ী, মানে অনেক কিছুর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এই জন্য আপনার এই যে শ্যাফটের যে স্পিডটা কত আরপিএম এ ঘুরছে, এটারও আপনার মনিটরিং করার জন্য কিছু ডিভাইস থাকে। এটি হচ্ছে মেইন ইঞ্জিনটা। এরপরে তাহলে আমরা নেক্সট দিন আপনার ওপেন সাইকেলটা হয়ে গেলে আমরা নেক্সট দিন আপনার এই যে ওপেন সাইকেলের আরেকটা পার্ট আছে, সেটা পরে আপনার ক্লোজ সাইকেল পড়বো, এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বো। তারপরে হচ্ছে আমরা এটা ইনশাল্লাহ নেক্সট দিন শেষ হয়ে যাবে রোববারে। এখন আমি যেটা বলছি একটু শোনেন।